তো আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরল দোলগতির প্রবলেম সেট 1। ঠিক আছে, ছায়া প্রকাশনী বইয়ের সরল দোলগতির প্রবলেম সেট 1। প্রবলেম সেট 1 করানোর আগে আমি তোমাদেরকে কিছুটা কনসেপ্ট দেবো সরল দোলগতির ওপর। কনসেপ্ট দেওয়ার পর কি কি ফর্মুলা তোমাদের এখানে লাগবে কাজে সেগুলো সম্পর্কে বলবো। ফর্মুলা ক্লিয়ার হলে, কনসেপ্ট ক্লিয়ার হলে তারপরে আমি সরল দোলগতির ওপর কোয়েশ্চেন সলভ করাবো। তাহলে একদম ফার্স্ট থেকে আমি তোমাদেরকে যেটা বলবো, আমি এখানে কিছু কনসেপ্ট দেবো, তোমাদেরকে আমি কিছু কনসেপ্ট দেবো। ঠিক আছে, তো সেই কনসেপ্টটা আগে ভালো করে গ্রিপ করো। আর হচ্ছে তোমরা তার সাথে আর একটা কাজ করো, খাতা বার করো, করে যে ফর্মুলাগুলো লেখাচ্ছি সেটা একটুখানি খাতার মধ্যে নোট ডাউন করো। করলে তোমরা এখানে আশা করি বুঝিয়ে যাবে। এই জিনিসটাকে একটা তোমরা বস্তু কণা বলে মনে করো। ঠিক আছে, যে বস্তু কণাটা কি হবে, সরল দোলগতি সম্পন্ন হবে। সরল দোলগতি সম্পন্ন কোন একটা বস্তু কণা, যেটাকে তোমরা এই জিনিসটাকে বলে মনে করো। এবার তুমি একটা জিনিস জাস্ট ভাবো, এখানে এই কণাটাকে বা এই বস্তু কণাটাকে আমি যদি এখান থেকে নিয়ে এরম জায়গাতে যদি ছেড়ে দিই, তাহলে এটা একবার এদিক একবার এদিক, একবার এদিক একবার এদিক দুলতে থাকছে। তুমি জাস্ট একটা কথা ভাবো, আমি যদি এইখান থেকে ছাড়তাম, এই যেখানে সাম্যাবস্থায় বস্তুটা ঝুলছে, এই যে অবস্থাতে বস্তুটা এখন ঝুলছে, এটাকে বলা হয় বস্তুটার সাম্যাবস্থা। কি বলা হয়? বস্তুটার সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম পজিশন। তো আমি যদি এখান থেকে বস্তুটাকে সবে রিলিজ করতাম, এইখান থেকে রিলিজ করার মুমেন্টে যখন আমি রিলিজ করছি, এই মুমেন্টে আমার যে ভেলোসিটিটা কি থাকে? ভেলোসিটিটা ম্যাক্সিমাম থাকে। কারণ এই সময় সবচেয়ে বেশি বেগ নিয়েও বেরোবে, এইখান থেকে সবচেয়ে বেশি বেগ নিয়ে বেরোবে। এইভাবে বেরোতে 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 যত শেষের দিকে যাবে, এখানে বেগটা কমে যাবে, মানে এখানে গিয়ে এসে বেগ জিরো হবে। তারপরে ও আর ওই দিকে যেতে পারবে না, বেগ জিরো হয়ে গেছে। তো বেগ জিরো হয়ে যাওয়া মানে তার ওই দিকে যেতে পারবে না। ফলে ও কি করবে? আবার পিছন দিকে, প্রত্যানয়ক বলের কারণে আবার পিছন দিকে ফিরে আসবে। কথাটা কি বললাম বোঝা গেল? আমি আর একবার বলছি, ভালো করে শোনো। এইখান থেকে যখনই বস্তুটাকে আমি ছাড়বো, যে মুমেন্টে ছাড়ছি ওই মুমেন্টের বেগ সবচেয়ে বেশি। আর ও যত দূর পর্যন্ত যেতে পারলো, ওখানে গিয়ে ওর বেগ জিরো হলো। ওর যদি এই পজিশনের পরে আরো বেগ থাকতো, তাহলে ও তো আরো ওইদিকে যেত। তার মানে ওর বেগ নেই ওইদিকে। তার মানে ওর এই পজিশনে আসার পরে ওর আর বেগ নেই, এখানে সে বেগটা জিরো। তাই জন্য প্রত্যানয়ক বলের কারণে ও কি করছে? আবার পেছন দিকে ব্যাক করছে। কি বললাম? বুঝতে পারা গেছে জিনিসটা? কি বললাম বুঝতে পেরেছো? তাহলে যেখান থেকে আমি বস্তুটাকে ছাড়ছি সেই জায়গার যে ভেলোসিটি সেটা হচ্ছে ম্যাক্সিমাম, কিন্তু সেই জায়গার সরণটা কত? সরণটা হচ্ছে জিরো। সবে আমি ছাড়ছি, মানে ছাড়ার মুমেন্টে, আমি কিন্তু বলছি না যে দাঁড়িয়ে আছে, মানে সবে ছাড়ার মুমেন্টে, মানে একদম পুরো নিয়ার ইকুয়াল টু জিরো। সেই সময় সরণটা হচ্ছে একদম নিয়ার ইকুয়াল টু জিরো। কি বললাম বুঝতে পেরেছো? কিন্তু ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম। বোঝা গেল কি বললাম? আর একদম এই প্রান্তে এসে ভেলোসিটি জিরো। বোঝা গেল কি বলেছি? আচ্ছা, আর এইখান থেকে ধরো আমি এটাকে টেনে এদিকে ছেড়ে দিলাম, এটা সর্বাধিক যতটা যেতে পারছে, মানে এখান থেকে স্টার্ট করে সর্বাধিক যতটা যাচ্ছে, যার পরে ও আর যেতে পারবে না, আবার পিছন দিকে ফিরবে। এইখান থেকে ছাড়ার পরও সর্বাধিক যতটা গেল, দেখো ভালো করে সর্বাধিক কতটা আসছে, এইখান থেকে সর্বাধিক এতটা আসলো, এই যে এতটা আসলো, আমার হাতে এসে ধাক্কা লাগছে। এই সর্বাধিক যেটা আসছে, এই সর্বাধিক ডিস্টেন্সটাকে বলা হয় অ্যাম্পলিটিউড বা বলা হয় হচ্ছে বিস্তার। এটাকে লেখা হয় ক্যাপিটাল এ দ্বারা। বোঝা গেল কি বললাম? আর যে মুমেন্টে কণাটাকে ছাড়া হচ্ছে, সেই মুমেন্টে কণাটার যে সরণ, বস্তু কণাটার যে সরণ, সেটা হচ্ছে x ইজিক্যাল টু জিরো। ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম। ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম। আর যেখানটাতে গিয়ে ও থামলো, থামার পর আবার ব্যাক করছে, যেখানটাতে গিয়ে থামছে ওই জায়গাটাতে ওর ভেলোসিটি গোল্লা, শূন্য। ভেলোসিটি হচ্ছে জিরো। বোঝা গেছে? কিন্তু ওই পজিশন পর্যন্ত ওর যে ভেলোসিটি, যেটা তো ভেলোসিটি হচ্ছে জিরো। আর কিন্তু ওর যে ডিস্টেন্স যেটা কভার করলো, যে ডিস্টেন্সটা কভার করলো, ওই ডিস্টেন্সটা হচ্ছে কত? ডিস্টেন্সটা হচ্ছে সর্বাধিক বিস্তার। ওর পরে ও আর যেতে পারবে না। ঠিক আছে, ওর পরে আর ও যেতে পারবে না। তাহলে ওইটা হচ্ছে অ্যাম্পলিটিউডটা হচ্ছে ওখানে x ইজিক্যাল টু এ হবে, অ্যাম্পলিটিউডটা এ হবে। বোঝা গেল কি বললাম? চলো এবার একটুখানি ডায়াগ্রামটা এঁকে তোমাদেরকে আমি ভালো করে বোঝানোর চেষ্টা করি। দেখো, যখন একটা কোনো সরল দোলক এরকম একটা জায়গাতে এরকমভাবে রয়েছে, এরকমভাবে যখন রয়েছে, তখন এইখানটাতে ধরো একটা সরল দোলক ঝুলছে m ভরের। তাহলে মনে রাখবে, এই জায়গাটাতে যখন আমি সবে মাত্র এই জায়গা থেকে যদি একটু ছাড়ি, সবে মাত্র এই জায়গা থেকে যখনই আমি রিলিজ করবো বস্তুটাকে, যখনই আমি এখান থেকে রিলিজ করবো, সেইখানটাতে ওর ভেলোসিটি হবে ম্যাক্সিমাম। ভেলোসিটি পাবো আমরা ম্যাক্স, ভি ম্যাক্স লিখেছি দেখো, মানে এখানে ভেলোসিটি কত হবে? ম্যাক্সিমাম ভেলোসিটি হবে এই জায়গাটাতে। বোঝা গেল? এই জায়গাটাতে যে সরণটা হবে, সরণটাকে আমি এক্স দিয়ে ডিনোট করছি, সেটা হচ্ছে কত হবে? জিরো হবে। কারণ সবে ছাড়া হচ্ছে, ওই মুমেন্টে সরণটা জিরো। সবে ছাড়া হচ্ছে, ছাড়ার মুমেন্টে সরণটা জিরো। ঠিক আছে, কিন্তু ছাড়ার মুমেন্টে ভেলোসিটি কত? ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম। যেটা বলছি তোমরা আশা করি বুঝতে পারছো। আমি যখনই ছাড়বো এই জায়গা থেকে গতিটা বেশি থাকবে, এখানে যখনই ছাড়বো গতিটা বেশি থাকবে। এবার আস্তে আস্তে গতিটা কমতে এখানে সে গতিটা কমলো, তাহলে আবার ব্যাক করলো। এখানে যদি এসে গতি থাকতো, এখানে আসার পরেও যদি ওর গতি থাকতো, তাহলে আরও যেত, আরও দূরত্ব যেত। তাহলে
ও এখান থেকে ছাড়ার পরে যখন এই বস্তুটা একবার এদিক বরাবর মোশন করবে আর একবার এদিক বরাবর মোশন করবে, এরকমভাবে একবার এদিক একবার এদিক, একবার এদিক একবার এদিক, একবার এদিক একবার এদিক, এরকম মোশন করবে। বস্তুটা যখন এরকম পজিশনে যাবে, এইরকম জায়গাতে যখন বস্তুটা আসবে, তুমি একটুখানি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে আমাকে উত্তরটা দেবে। এই জায়গাতে যখন বস্তুটা থাকবে ওর ভেলোসিটি কত? ভেলোসিটি হচ্ছে 0। কিন্তু যদি বলি এক্স, সরণটা কত? সরণটা হচ্ছে এটা ইজিক্যাল টু ক্যাপিটাল এ। এবার এই ক্যাপিটাল এ মানটা কি? ক্যাপিটাল এ মানে হচ্ছে তোমার বিস্তার, ঠিক আছে, বা এটাকে বলা হয় সর্বাধিক বিস্তার, ঠিক আছে, সর্বাধিক বিস্তার, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছো? ইংরেজি থেকে কি বলা হয়? ইংরেজি থেকে বলা হয় হচ্ছে অ্যাম্প্লিটিউড। বুঝতে পারলে কি বললাম? এটাকে বলা হয় হচ্ছে অ্যাম্প্লিটিউড। মানে এই বস্তুটা এখান থেকে যেতে 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 এইখানে এসে ম্যাক্সিমাম আসতে পারে, ম্যাক্সিমাম এখানে আসতে পারে, এর থেকেও আর বেশি যাবে না। কারণ কি, এখানে এসে ওর ভেলোসিটিটা 0 হয়ে গেছে। এরপরেও যদি ওর মধ্যে ভেলোসিটি একটুও বেঁচে থাকতো তাহলে ও এখান থেকে আরেকটু পাশে যেত, কিন্তু ওর ভেলোসিটি তো নেই, এখানে এসে ওর ভেলোসিটি 0 হয়ে গেছে। তাই না? 0 হয়ে যাওয়ার জন্য ও আর এদিকে আর যেতে পারছে না, এইখানে এসে ওর ভেলোসিটি 0। কিন্তু আর এখান থেকে যে সরণটা হয়েছে, সরণটা যেটা হয়েছে, এই সরণটা এটা হচ্ছে ম্যাক্সিমাম সরণ, সর্বাধিক সরণ, এর থেকে বেশি সরণ আর সম্ভব না। এই সরণটাকে ওই জন্য বলা হয় এক্স ইজিক্যাল টু এ, আর ভেলোসিটিটা হচ্ছে এখানটাতে 0। বুঝতে পেরেছ? তাহলে এখানে ভেলোসিটি হচ্ছে 0, সরণটা হচ্ছে এক্স ইজিক্যাল টু এ। ঠিক একই রকমভাবে প্রত্যানায়ক বলের কারণে বস্তুটা আবার এদিকে ব্যাক করবে। এইখানে যখন আসবে ফের ওর ভেলোসিটি এইখানটাতে আসার পর যখন এখান থেকে রিলিজ হবে, এদিকে আসার জন্য রিলিজ হবে, ওই মুমেন্টের ভেলোসিটি ম্যাক্সিমাম থাকবে, আর ওই মুমেন্টে পার্টিকুলারলি সবে ওই মুমেন্টে এক্সট্রা 0 থাকবে। ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এই বস্তুটা যখন এখান থেকে এসে যখন এই পজিশনে থামবে, যখন এই পজিশনে এসে যখন থামবে, এইখানটাতে এসে যখন থামবে, ও কি করবে? আবার তো এদিকে ব্যাক করবে। তার মানে এখানে থামছে মানে, এইখানে থামছে মানে এখানে ওর ভেলোসিটিটা কত? 0। যদি এখানে এসে ওর আরও ভেলোসিটি থাকতো তাহলে ও আরেকটু ওপরে যেত, আরেকটু এদিকে যেত, কিন্তু এখানে এসে ভেলোসিটি কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। আচ্ছা, এখানে এক্স এর মান কত হবে? এখানে এক্স এর মান হবে হচ্ছে মাইনাসে। মনে রাখবে এখানে এক্স এর মান কি হবে? মাইনাসে হবে। এ মানে হলো কি? এ মানে বিস্তার বা সর্বাধিক বিস্তার, ইংরেজিতে বললে অ্যাম্প্লিটিউড। বুঝতে পারলে জিনিসটা কি বললাম? এখানে এক্সটা কত হবে? মাইনাসে হবে। কেন মাইনাসে হলো? এদিকটা যদি আমি পজিটিভ ধরি এক্স অক্ষ বরাবর, তাহলে আমাকে উল্টো দিকটা নেগেটিভ ধরতে হবে। এটা মূলবিন্দুর পজিশন, মানে এই জায়গাটা হচ্ছে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে এদিকটা আমি পজিটিভ এ নিচ্ছি, মানে উল্টো দিকটা আমাকে নেগেটিভে নিতে হবে। আরে ভাই, আমি যদি গ্রাফ আঁকি, আমি যদি এই দিকটাকে বলি আমার হচ্ছে পজিটিভ ভ্যালু, এটা এই দিকটা আমি পজিটিভে বললাম, তাহলে উল্টো দিকটা, এই দিকটা আমি নেগেটিভে বলি না? বলি কিনা তোমরা এটুকু বলো? এটুকু তো গ্রাফের সেন্স আছে নিশ্চয়ই নিজেদের। তাহলে এটা হচ্ছে যদি পজিটিভ এ নিই তাহলে এই দিকটা আমি নেগেটিভে নিই, তাই জন্য এটা হবে কি? মাইনাসে হবে। ক্লিয়ার হলো তোমাদের কাছে? ব্যাস এইটুকু জিনিস তোমাদেরকে খালি জানাচ্ছিল। কোন জায়গাটাতে ভেলোসিটি 0 হচ্ছে? একদম প্রান্তীয় পজিশনে ভেলোসিটি হচ্ছে 0, এক্সটা হচ্ছে এ, এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম, এখানে আর এক্স হচ্ছে সবে ছাড়ার মুমেন্টে, এক্স হচ্ছে সরণ কিছু হয়নি, এখানে সামান্য সবে ছাড়ছি, ওই মুমেন্টে সরণ 0, আর এই জায়গাটাতে ভেলোসিটি 0, আর এক্স হচ্ছে সর্বাধিক বিস্তারটা হচ্ছে মাইনাসে, কারণ ওদিকটা প্লাস নিয়েছি, তার মানে এদিকটা মাইনাস নেব। এইটুকু জাস্ট খালি আমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এবার একটা মানে কন্ডিশন বোঝো, ভালো করে বুঝবে। ধরো আমার কোনো মুমেন্টে কোনো একটা মানে দোলকটা এই পজিশনটাতে আছে, এরকম একটা পজিশনে আছে, এই দুটো মানে এইটা তো হচ্ছে সর্বাধিক যেতে পারে এতটা, এর বেশি তো যেতে পারবে না। আমি সর্বাধিকটা না নিয়ে আমি এই রাস্তাটার একটা মিডিয়াম কোনো একটা পজিশনে নিয়েছি, মিডিল একটা কোনো পজিশনে নিয়েছি। তাহলে এই পজিশনে এসে ওর যে এক্সটা হবে, মানে যে সরণটা হবে, সেটাকে আমরা মেজার করব। সবসময় মনে রাখবে সরণ সবসময় মেজার করতে হয় সাম্যাবস্থা থেকে, এই পজিশন থেকে, সাম্যাবস্থা থেকে এই জায়গাটা কত, এই জায়গায় যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে সবসময় মেজার করতে হয়। কি বললাম বুঝতে পেরেছো জিনিসটা? সরণ আমাকে কোথা থেকে মেজার করতে হবে? এই সেন্টার থেকে স্টার্ট করে এই জায়গায়, সেন্টার থেকে স্টার্ট করে এই জায়গায়, মানে যে জায়গাতে ও সাম্যাবস্থায় নর্মাল অবস্থায় ঝুলবে সেখান থেকে স্টার্ট করে কতটাও সরেছে সেই জায়গাটা মেজার করতে হয় সব সময়। আমি যে এটা মেজার করেছি তাও করেছি, সেটাও কিন্তু একই কাজ করেছি। মিডিয়াম পজিশন থেকে, মানে যেখানে সাম্যাবস্থায় ছিল সেখান থেকেও যতটা সরেছে সেই জায়গাটাকে আমরা এক্স ইকুয়াল টু এ বলেছি। তাহলে ও যখন এই পজিশন থেকে সামান্য সরবে, এইখান থেকে যে সরণটা হবে সেই সরণটাকেও কিন্তু মেজার করতে হবে এইটার রেসপেক্টে। কখনো কিন্তু তুমি সরণকে এই দিক থেকে মেজার করতে পারো না। সরণকে তোমাকে মেজার করতে হবে কোন জায়গা থেকে? সরণকে মেজার করতে হবে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, সাম্যাবস্থা থেকে কতটা সরেছে। বোঝা গেল কথাটা কি বললাম? সাম্যাবস্থা থেকে কতটা সরেছে। তুমি কখনো সরণ এদিক দিয়ে মেজার করতে পারো না।
মনে করো তোমার এইখান থেকে স্টার্ট করে এই যে গোটা ডিস্টেন্সটা মানে এই এতটা পর্যন্ত এইখান থেকে স্টার্ট করে ইকুইলিব্রিয়াম পর্যন্ত ডিস্টেন্স যদি তোমার 8 সেন্টিমিটার হয়, এটা প্রান্ত বিন্দু থেকে এই প্রান্ত বিন্দুটা থেকে এইখান থেকে এইটার যে ডিস্টেন্সটা মানে এই প্রান্ত বিন্দু থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা ধরো তোমার কাছে বলে দিয়েছে যে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 6 সেন্টিমিটার। তোমাকে যদি এই 6 সেন্টিমিটার ডিস্টেন্স দিয়ে দেয়, তুমি কি করবে? এই ডিস্টেন্সটাকে কাজে লাগাবে না, তুমি এই ডিস্টেন্সটা ধরো অঙ্ক করবে না, অঙ্ক কিন্তু ভুল হবে। তোমাকে কি করতে হবে? তোমাকে এইখান থেকে ডিস্টেন্সটাকে মেজার করতে হবে এই দিকে, এইখান থেকে মানে এই ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা থেকে এদিকে কতটা সরেছে। তুমি এই 6 সেন্টিমিটার কাজে নেবে না, তুমি কি করবে? তুমি সাম্যাবস্থা থেকে এদিকে কতটা সরেছে সেটা মেজার করবে। তাহলে গোটাটা 8 সেন্টিমিটার, তার মধ্যে এইটুকু 6 সেন্টিমিটার, তার মানে অবশ্যই এইটুকু পার্ট অবশ্যই 2 সেন্টিমিটার হবে। গোটাটা 8, তার মধ্যে এইটুকু 6, তাহলে এই পাশের পার্টটা অবশ্যই 2 সেন্টিমিটার। সিম্পল হিসাব। তাহলে তোমাকে ডিস্টেন্স কোনটাকে আমরা নিয়ে মেজার করব? আমরা এই 2 সেন্টিমিটারটাকে নিয়ে মেজার করব, 6 সেন্টিমিটারটাকে নিয়ে অঙ্ক করব না, তাহলে কিন্তু আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। আমাদেরকে কি করতে হবে? সবসময় যে ডিস্টেন্স বা সাম্যাবস্থা বা সরণটা সেটা নিতে হয় সাম্যাবস্থা থেকে। সাম্যাবস্থা থেকে কতটা সরলো, প্রান্ত থেকে কত সরলো আমার দেখার দরকার নেই, আমি সাম্যাবস্থা থেকে কত সরলো সেটা আমি দেখব। তাহলে গোটাটা 8 সেন্টিমিটার ছিল, আমাকে কোয়েশ্চেনে বলা আছে ধরো প্রান্ত থেকেও 6 সেন্টিমিটার সরেছে, প্রান্ত থেকে 6 সেন্টিমিটার সরেছে, তো আমি প্রান্ত থেকে 6 সেন্টিমিটার নিয়ে বসাবো না অঙ্কের মধ্যে। আমি কি করব? x = 0 এই পজিশন থেকে কতটা সরেছে সেটা নিয়ে কাজ করব, যেটা হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার উত্তরে আসবে। বোঝা গেল? তো আমি অঙ্ক করব 2 সেন্টিমিটার নিয়ে, 6 সেন্টিমিটার নিয়ে অঙ্ক আমি করবো না। বোঝা গেল কি বললাম? এবার দেখো, এবার কতগুলো ফর্মুলা বলছি তোমাদের, জাস্ট খালি আমি ফর্মুলাগুলো বুঝিয়ে দিয়ে অঙ্ক করব। আমি এখানে এটা করব না যে ফর্মুলাগুলো কী করে এলো, কেন এলো, সে সমস্ত জিনিস এখানে দেখানোর টাইম নেই, কারণ তোমাদের পরীক্ষা এসে গেছে। আমি জাস্ট ফর্মুলাগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে ফর্মুলাগুলো কোনটা কী ফর্মুলা ইউজ করতে হবে সেটা খালি একটুখানি বলে দিচ্ছি, ব্যাস, দিয়ে তারপর তোমাদেরকে আমি অঙ্ক করাচ্ছি। তোমরা খালি একটা কথা মাথায় রেখো যে অঙ্ক করবার সময় ফর্মুলাগুলো জানলেই আপাতত তোমাদের প্রবলেম সেট 1-এর অঙ্ক আর উদাহরণের অঙ্কগুলো তোমরা করে দিতে পারবে। আরও ভালো করে যদি আমার পরবর্তীকালে সময় হয়, আমি নিশ্চয়ই সরল দোলগতির উপর ক্লাস আনবো, এনে আমি দেখাবো যে কী করে কেন এই ফর্মুলাগুলো এরকম হলো, সেটা আমি দেখাবো পরে যদি সময় থাকে পরে, ঠিক আছে? কিন্তু আমি এখন কি করব? এখন জাস্ট ফর্মুলা বলে তোমাদেরকে অঙ্ক করাবো। দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো তোমাকে ত্বরণের সমীকরণ বললো, সরল দোলগতি সম্পন্ন কোনো কণার ত্বরণের সমীকরণ। ত্বরণকে এ দ্বারা লেখা হয়, এ ফর ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন। এ = মনে রাখবে ত্বরণের সমীকরণ হয় -ω²x। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন 1 নাম্বার সমীকরণ। এ = -ω²x। এক্স মানেটা কি? এক্স মানে হলো হচ্ছে তোমার সরণ, আর এখানে যেটা এক্স মানে হলো তোমার সরণ, আর যেটা এখানে ওমেগা এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে? ওমেগাকে কি বলা হয়? ওমেগাকে বলা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, এক্স হচ্ছে সরণ, এই কথাটা মাথায় রেখো। এ মানে হচ্ছে ত্বরণ। 2 নম্বর একটা ইকুয়েশন তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভেলোসিটি বা বেগ। ভেলোসিটির যে ইকুয়েশন হচ্ছে সেটা হচ্ছে ওমেগা, এখানে অনেকে +- ইউজ করে, বা +- হচ্ছে x², যেখানে এ মানে কি? এ মানে বললাম মিন পজিশন থেকে, যেটা হচ্ছে ওর সাম্যাবস্থা, সেখান থেকে সর্বাধিক সরণ। মিন পজিশন থেকে সর্বাধিক সরণ সেটাকে এ বলা হয়, আমি বলে দিয়েছি কিন্তু। বিস্তার বা সর্বাধিক বিস্তারকে এ দ্বারা লেখা হয়। তাহলে এ মানে হচ্ছে সর্বাধিক বিস্তার, এক্স মানে কি? মিন পজিশন থেকে কতটা সরেছে, মিন পজিশন থেকে কতটা সরেছে সেইটার যে ইকুয়েশন সেটা হচ্ছে v = +- a√a² - x², এটা হবে। বুঝতে পেরে গেছে? মানে বেগের ইকুয়েশন হচ্ছে এটা, এটা হচ্ছে বেগের ইকুয়েশন, বয়কার গ বেগ, বেগের ভ্যালু হচ্ছে এটা, মুখস্থ রাখবে। এটা ত্বরণের ইকুয়েশন, এটা মনে রাখবে, ঠিক আছে? 3 নাম্বার দেখো, 3 নাম্বার হচ্ছে গতিশক্তির ইকুয়েশন। গতিশক্তির সমীকরণ কি হবে? অবশ্যই আমরা জানি 12 mv² হয়, 12 mv², এটা হচ্ছে গতিশক্তির সমীকরণ। ভি এর ভ্যালু কত আছে? ω√a² - x², এটা এই ভি এর জায়গায় বসিয়ে দাও। তাহলে 12 m আর ভি এর জায়গাতে বসাবো হচ্ছে গোটা ভ্যালুটা, মানে +- হচ্ছে x², ঠিক আছে? এটার হোল স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার করে ভ্যালুটা যেটা আসবে 12 mω² ব্র্যাকেটের ভেতর a² হচ্ছে x², এইটা আসবে হচ্ছে গতিশক্তির সমীকরণ, ঠিক আছে? এটা আসবে হচ্ছে গতিশক্তির সমীকরণ। বুঝতে পারলে কি বললাম? ঠিক আছে, তাহলে এইটা আসবে হচ্ছে গতিশক্তির সমীকরণ। আচ্ছা, স্থিতিশক্তির সমীকরণটা কি হবে? স্থিতিশক্তির সমীকরণটা মনে রাখবে যে সমীকরণটা সেটা হচ্ছে 12 mω² x², 12 mω² x², এটা হচ্ছে স্থিতিশক্তির সমীকরণ। মনে রাখবে এই ইকুয়েশনগুলো। ত্বরণের সমীকরণ কি? a = -ω²x, ভেলোসিটির ইকুয়েশন ω√a² - x², বেগের ইকুয়েশন যেখানে ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক আর a মানে হচ্ছে অ্যামপ্লিটিউড, মানে এই মিন পজিশন থেকেও সর্বাধিক যতটা সরেছে সেটাকে বলা হচ্ছে a।
আর এক্স মানেটা কি সরণ, মিন পজিশন থেকেও যতটা সরলো, মিন পজিশন থেকে যতটা সরলো সেটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এখানে বসাবো। আর গতিশক্তির ইকুয়েশন এটা মনে রাখতে হবে, হাফ এম বি স্কোয়ার মনে রাখতে পারো, সবাই এটা জানো যে গতিশক্তির ইকুয়েশন হাফ এম বি স্কোয়ার হয়। এবার এই যে ভি এর ভ্যালুটা এটা এনে এইখানে বসিয়ে দিয়ে আমরা এই মানটা পেয়েছি, ঠিক আছে। স্থিতিশক্তির ইকুয়েশন হচ্ছে এইটা, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। এই কটা মনে রেখো। আর 5 নাম্বার আর একটা মনে রাখবে, যে কালের একটা সমীকরণ আছে টাইম পিরিয়ড যেটা, ঠিক আছে, মানে একটা পূর্ণতোলন সম্পন্ন হতে যে সময় লাগে, মানে এইটা এখান থেকে স্টার্ট করে, ধরো এই জায়গা থেকে স্টার্ট করলো করে এদিকে গেল একবার, গিয়ে আবার এখানে ফিরে আসলো, এই যে টোটাল টাইমটা, এই টোটাল টাইমটাকে আমরা বলি হচ্ছে পর্যায়কাল। মানে ও ধরো এইখান থেকে যাত্রা শুরু করলো করে এদিক বরাবর গেল, যাওয়ার পর আবার এখানে ফিরে আসলো, আসতে ওর যা সময় লেগেছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল বলি, এটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা ডিনোট করি। তো এই পর্যায়কালকে বলা হয় ক্যাপিটাল টি, টি ইজ ইকাল টু 2 পাই হচ্ছে ওমেগা হয়। এটা একটা রিলেশন হয়, খুব ইম্পর্টেন্ট রিলেশন, এটা স্টার মারবে, ভেরি ভেরি রিলেশন, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। এই ইকুয়েশনটা দিয়ে এখানে ওমেগার ভ্যালু আমি অনেকবার ক্যালকুলেট করবো, টি ইজ ইকাল টু 2 পাই ওমেগাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা দিয়ে এইখানের ওমেগার ভ্যালু অনেকবার ক্যালকুলেশন হবে, ঠিক আছে। এই হচ্ছে 5টা ইকুয়েশন লিখলাম। 6 নাম্বার একটা স্প্রিংয়ের ক্ষেত্রে ইকুয়েশন আছে, সেইটা তোমরা একটু মনে রাখবে। 6 নাম্বার যে ইকুয়েশনটা, টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এম বাই হচ্ছে কে, যেখানে এম হচ্ছে বস্তুটার ভর আর কে মানে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, বা যেটাকে বলা হচ্ছে স্প্রিং বল ধ্রুবক, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা ইকুয়েশন, ঠিক আছে, এটা হচ্ছে একটা ইকুয়েশন। তো এই কটা মোটামুটি ইকুয়েশন, 6টা মতো ইকুয়েশন আমি লিখলাম। 6টা মতো ইকুয়েশন আমি তোমাদেরকে সাইডে কোথাও লিখে দেবো, ঠিক আছে। ইকুয়েশনগুলোকে দেখবো, দেখে দেখে সলভ করবো, খুব ইজি অঙ্ক লাগবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। প্রবলেম সেট 1 অঙ্ক যেভাবে করাচ্ছি তোমরা যদি একটু মন দিয়ে শোনো, তোমরা এখানে সব কটা অঙ্ক পরীক্ষার হলে করে দিয়ে আসতে পারবে। ইকুয়েশনগুলো একবার দেখে নাও, খাতার মধ্যে লিখে নাও, কোনোটা যদি না জানো সেটা বলো। এমটা হচ্ছে বস্তুটার ভর, ভি মানে হচ্ছে বস্তুর বেগ, আমি সবই বলে দিয়েছি। আর এ মানে হচ্ছে অ্যাম্পলিটিউড, মানে এই মিন পজিশন থেকে সর্বাধিক যেটা সরেছে সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড, মিন পজিশন থেকে যেটা সরলো এটা হচ্ছে এক্স। আচ্ছা, টি মানে পর্যায়কাল, বললাম যে এখান থেকে যাত্রা শুরু করে এদিকে গিয়ে আবার এখানে ফিরে আসতে যে সময় লাগবে, বা তুমি এখান থেকে যদি ভাবো তাহলে এখান থেকে যাত্রা শুরু করে এদিকে গেল, গিয়ে আবার এখানে ফিরে আসলো, যে সময়টা লাগবে সেটাকে আমরা পর্যায়কাল বলি। আর এই পর্যায়কাল মানে হচ্ছে 2 পাই ওমেগা, টি ইজ ইকাল টু 2 পাই ওমেগা হয়। স্থিতিশক্তির ইকুয়েশন হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, গতিশক্তির ইকুয়েশন হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই কটা সমীকরণকে আমি কাজে লাগাবো, আমি বলছি, গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে, এই কটা ইকুয়েশন দিয়ে তোমাদের বেশিরভাগ অঙ্কই হয়ে যাবে, ঠিক আছে। আর একটা দুটো পড়ানোর সময় হয়তো একটু কনসেপ্ট কাজে লাগবে, সেই কনসেপ্টের সময় আমি কি করব সেটা আমি তোমাদেরকে বলে দেবো, যখন অঙ্ক করাবো, অঙ্ক করাতে করাতে তোমরা বুঝিয়ে যাবে, ঠিক আছে। আর দুটো কথা আমি তোমাদেরকে বলে রাখি, মনে করো যখন কোনো একটা সরল দোল গতি সম্পন্ন কোনো কণা, মানে ধরো এরকমভাবে যাতায়াত করছে, তাহলে তার গতির সমীকরণ যেটা হয়, গতির মনে রাখতে, এটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা 7 নাম্বার ইকুয়েশন, মনে রাখবে। এটা গতির সমীকরণ হয় এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি, ঠিক আছে, প্লাস হচ্ছে ফাই, ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশন হয় এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ফাই। ফাই মানে হচ্ছে দশা পার্থক্য, টি মানে হচ্ছে টাইম, ঠিক আছে। এখানে কিন্তু টি মানে কিন্তু টাইম পিরিয়ড না, এখানে টি মানে হচ্ছে টাইম, ওমেগা মানে তো জানো বললাম কৌণিক কম্পাঙ্ক, আর এ মানে হচ্ছে অ্যাম্পলিটিউড, আর সাইন ওমেগা টি। তাহলে কি বললাম, তাহলে এমনি সরল দোল গতি সম্পন্ন কোনো কণার যে গতির সমীকরণ সেটা হচ্ছে এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ফাই। কিন্তু মনে রাখবে, কণাটা যদি এরকম প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করে, প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করলে, তাহলে তখন এটা লিখতে হয় এক্স ইজ ইকাল টু এ কস ওমেগা টি, এক্স ইজ ইকাল টু এ কস ওমেগা টি, এইটা ইউজ করতে হয়। কার জন্য এটা ইউজ করতে হয়? প্রান্তবিন্দুর জন্য। মনে থাকবে জিনিসটা কি বললাম, এইটা কিন্তু অনেকবার এখানে অ্যাপ্লাই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। কি বললাম, যখন সরল দোল গতি সম্পন্ন কণাকে ধরো তুমি এরকম ধরলে, এখানে নিয়ে গেলে, নিয়ে যাওয়ার পর এইখান থেকে তুমি ছেড়ে দিয়েছো, এই জায়গা থেকে তুমি ছেড়েছো, কোনো একটা প্রান্ত থেকে তুমি ছেড়েছো, তাহলে প্রান্ত থেকে যখন ছাড়বে তখন কিন্তু এই এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই এটা কিন্তু ইউজ হবে না। এটা হচ্ছে সরণের সাথে তোমার হচ্ছে সময় সম্পর্কের ইকুয়েশন। তখন তোমাকে কি ইউজ করতে হবে, প্রান্তবিন্দু থেকে ছাড়লে তোমাকে এই ইকুয়েশনটা ইউজ করতে হবে, এক্স ইজিক্যাল টু এ কস ওমেগা টি, এই ইকুয়েশনটা ইউজ করতে হবে, এক্স ইজিক্যাল টু এ কস ওমেগা টি। বুঝতে পারলে? চলো একবার তোমাদেরকে একটুখানি বুঝিয়ে দিই জিনিসটাকে। মনে করো তুমি কি করলে, এরম জায়গাতে ঝুলছিল তো সাম্যাবস্থান, এখান থেকে তুমি যখন ছাড়বে তখন তুমি কি ইউজ করবে, তখন তুমি এইটা ইউজ করবে, এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, কারণ তুমি সাম্যাবস্থা থেকে ছাড়ছ বা তুমি কোন একটা পজিশন থেকে ছাড়ছ। সাম্যাবস্থা থেকে ছাড়লে তুমি এই জায়গাতে ফাই এর জায়গায় জিরো বসিয়ে এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টিও ইউজ করতে পারো, ওটা দিয়ে হয়ে যাবে। কিন্তু তুমি যখন কি করবে, তুমি যখন এরকম একটা প্রান্তবিন্দুতে নিয়ে গেলে, প্রথমে প্রান্তবিন্দুতে নিয়ে গেলে, এখনো তুমি ছাড়োনি, এর এই প্রান্তবিন্দু থেকে যদি তুমি ছাড়ো, ভালো করে বোঝো, এই প্রান্তবিন্দু থেকে যদি তুমি ছাড়ো, তাহলে প্রান্তবিন্দু থেকে ছাড়লে তখন তোমাকে ইউজ করতে হবে এক্স ইজিক্যাল টু এ কস ওমেগা টি। প্রান্তবিন্দু থেকে ছাড়লে, এরকম প্রান্তবিন্দু থেকে ছাড়লে তোমাকে ইউজ করতে হবে কি, এক্স ইজিক্যাল টু এ কস ওমেগা টি।
বুঝতে পারা গেছে কি বলেছি, এটা ইউজ করতে হবে। আর একটা কথা আমার লাস্ট একদম লাস্ট, আর একটা হচ্ছে কোনোটা সরল দোলকের পর্যায়কালে মানে তোমার যে ইসের যে সমীকরণটা হয় সেটা হচ্ছে টি দিয়ে আর একটা সমীকরণ হয়, টি ইজ ইকাল টু 2π√L/g, এইটার একটা সমীকরণ হয় যেখানে এল মানে হচ্ছে এই কার্যকর দৈর্ঘ্য, এই আলম্ব বিন্দু থেকে যেখান থেকে ঝোলানো আছে সেটাকে বলা আলম্ব বিন্দু, এই আলম্ব বিন্দু থেকে এই গোটা ডিস্টেন্সটাকে বলা হয় ক্যাপিটাল এল, আর এর যে ব্যাসার্ধটা এটাকে বলা হয় হচ্ছে স্মল আর। তাহলে এই যে ক্যাপিটাল এল প্লাস এই যে স্মল আর, এই দুটোকে যোগ করে যেটা হয় সেটা হচ্ছে স্মল এল, আর জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এটা হচ্ছে পর্যায়কালের সমীকরণ, এটা হচ্ছে 8 নাম্বার ইকুয়েশন। এই 8টা ইকুয়েশন যদি তোমার খাতার মধ্যে থাকে, 8টা ইকুয়েশন যদি তোমার মাথার মধ্যে থাকে, আমি গ্যারান্টি দিয়ে বলছি আর চ্যাপ্টারে গোটা কিচ্ছু করতে লাগবে না। আমি এই কটা ইকুয়েশন দিয়ে পুরো চ্যাপ্টার শেষ করে দেবো। শুধুমাত্র এই কটা যেটুকু কথা বললাম, আমার খালি এইটুকু কথা মাথায় রেখো, জিনিসটাকে বোঝার চেষ্টা করো। আশা করি সরল দোল গতি বাড়িতে পড়েছো বা কোথাও পড়েছো বা বই দেখে পড়েছো, ঠিক আছে? আমি বলছি প্রবলেম সেট 1 তোমাদের কাছে ধোঁয়া হয়ে যাবে, একদম ইজি লাগবে, ঠিক আছে? চলো একটুখানি দেখা যাক এবার। তাহলে দেখো আমি এখানে যে ইকুয়েশনগুলো তোমাদেরকে এতক্ষণ ধরে বোঝালাম, মানে আমি তো এখানে ইকুয়েশনগুলোর প্রমাণ দেখাচ্ছি না, ঠিক আছে? প্রমাণটা অনেকেই বলবে যে স্যার কী করে এলো না এলো। দেখো আমি তো তাহলে সরল দোল গতি চ্যাপ্টারটা পুরোটা পড়াতে হবে এখন, আমি প্রমাণ দেখাচ্ছি না, আমি ইকুয়েশনগুলো বলে দিলাম। এই ইকুয়েশনগুলো কাজে লাগবে অঙ্ক করবার জন্য, আমি সাইডে লিখে রেখে দিয়েছি। দেখবে যে এই ইকুয়েশনগুলোকে কাজে লাগে আমি এক্ষুনি সবকটা অঙ্ক তোমাদেরকে কীভাবে বুঝিয়ে করাবো। দেখো চলো ফার্স্ট অঙ্কটা দিয়ে স্টার্ট করা যাক। ফার্স্ট অঙ্কটা কী বলছে একটুখানি দেখে নিই। ফার্স্ট অঙ্কটা বলছে একটি সরল দোল গতিযুক্ত কণার বিস্তার বলে দিয়েছে হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে? কি বলে দিয়েছে? একটা সরল দোল গতি সম্পন্ন কণার বিস্তার বলে দিয়েছে 10 সেন্টিমিটার। আমি বইটাকে সামনে রাখছি, হ্যাঁ, এখানে রেখে করাচ্ছি, নাহলে আমার এখানে অসুবিধা হবে। কি বলছে? একটা সরল দোল গতি সম্পন্ন কণার বিস্তার বলেছে 10 সেন্টিমিটার। তার মানে একের অঙ্কটাতে বিস্তারকে আমরা ক্যাপিটাল এ দ্বারা লিখি, ঠিক আছে? আমরা জানি যে বিস্তারকে ক্যাপিটাল এ দ্বারা লেখা, যেটা হচ্ছে এই জায়গা থেকে মানে একদম সাম্যাবস্থান থেকে সর্বাধিক যতটা সরতে পারবে, তো এটা কত বলে দিয়েছে? এটা বলে দিয়েছে হচ্ছে 10 সেন্টিমিটার। ভালো কথা, এর জায়গাতে 10 সেন্টিমিটার লিখলাম। তারপরে কি বলছে? তারপরে বলছে যে সাম্যাবস্থান থেকে 3 সেন্টিমিটার দূরে রয়েছে। সাম্যাবস্থান থেকে সরণ মানে কি? মনে করো ধরো এইরকম জায়গাতে একটা কোনো বস্তু ঝুলছিল, এটা সাম্যাবস্থান পজিশন, এইখান থেকে যেটা সরবে মানে মনে করো এরকম একটা জায়গাতে এলো সরে, ঠিক আছে? তাহলে এইটাকে এক্স দ্বারা ডিনোট করা, যেটা বলা আছে 3 সেন্টিমিটার। তাহলে এখানে লিখে রাখছি সেটা এক্স ইজিক্যাল টু আমাদের কত বলা আছে? 3 সেন্টিমিটার বলা আছে, ঠিক আছে? লিখে রাখলাম। আচ্ছা, আর কি বলছে? ত্বরণ, কণাটার ত্বরণ বলে দিয়েছে কত? ত্বরণ বলে দিয়েছে এ ইজিক্যাল টু বলে দিয়েছে হচ্ছে 8 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এটা বলা আছে 8 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বলা আছে। বলছে যে সাম্যাবস্থান থেকে 8 সেন্টিমিটার দূরত্বে কণাটার গতিবেগ কত হবে সেটা বার করতে দিয়েছে। তাহলে আমাকে 8 সেন্টিমিটার দূরত্ব যখন হবে তখন গতিবেগ কত সেটা আমাকে বার করতে দিচ্ছে। আমি কি করে করবো দেখো, ভালো করে শুনবে জিনিসটা। আমাকে গতিবেগ বার করতে ইচ্ছে মানে ভি ক্যালকুলেশন করতে হবে। ভি এর ইকুয়েশন কি আছে? এইটা ভি এর ইকুয়েশন হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? লিখলাম ভি ইজ ইকাল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। এই ইকুয়েশনটা আমরা জানি, তো এই ইকুয়েশনটা আমরা লিখলাম, ঠিক আছে? এবার এই জায়গাটা খালি ভালো করে জিনিসটা বুঝবে যে দেখো ভি ইজ ইকাল টু যদি আমরা ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইউজ করি, আমাকে এর মান জানি, এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, এখানে বসাবো। এক্স এর মান 3 কিন্তু বসাবো না, ভালো করে শোনো, এক্স এর মানটা কিন্তু এখানে 3 বসাবো না, কারণ আমাকে যে সময় ওরা ভেলোসিটিটা জানতে চাইছে সেটা হচ্ছে 8 সেন্টিমিটার মুভমেন্টে। 8 সেন্টিমিটার যখন সরণ হবে, সাম্যাবস্থান থেকে যখন 8 সেন্টিমিটার দূরত্বে সরবে তখন কত সরণ হবে সেটা বসাতে হবে। সেই জন্য এই এক্স এর জায়গাতে কিন্তু কি বসাতে হবে? 8 বসাতে হবে। কি বসাতে হবে? 8 বসাতে হবে। তো আমি এখানে 8 বসালে, আর এখানে এর জায়গাতে এই 10 বসালে, 10টা সর্বাধিক বিস্তার, ওটার কোনো চেঞ্জ হবে না, এটা 10, আর এখানে 8 বসালে, আর ওমেগার ভ্যালু জানা থাকলে আমরা বার করে নিতে পারতাম। কিন্তু প্রবলেম কি, আমরা এই ওমেগার ভ্যালুটা জানি না। তো সবার আগে ওমেগার ভ্যালুটা এখানে ক্যালকুলেশন করবো। দেখো প্রশ্নতে যে ত্বরণটা দেওয়া আছে সেটা একটুখানি ভুল টুকেছিলাম, ওটা হচ্ছে 12 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল। তাহলে ত্বরণের যে জায়গাটা, এই যে ত্বরণ, সেখানে আমরা কত লিখবো? 12 লিখবো, ঠিক আছে? দেখো এখানে মড করা হয়েছে, মড করার ফলে মাইনাসটা মারা যাবে, কেবলমাত্র বেঁচে থাকবে ওমেগা স্কোয়ারটা। তাহলে এখানে ওমেগা স্কোয়ারটাকে লিখলাম। এক্স যেটা এক্স এর ভ্যালুটা কি হবে? দেখো এক্স এর ভ্যালুটা হচ্ছে এইটা 3, তাহলে এক্স এর জায়গাতে আমি 3 পুট করছি, তাহলে 3 আর 12 কাটছি, তাহলে এখানে থাকছে কত? 4। তাহলে ওমেগা স্কোয়ারের মান কত দাঁড়ালো? 4 দাঁড়ালো। তাহলে ওমেগা স্কোয়ারের যে ভ্যালুটা দাঁড়ালো সেটা দাঁড়ালো হচ্ছে 4। তাহলে আমি যদি শুধু ওমেগার মান বার করি তাহলে ওমেগার মান দাঁড়াবে হচ্ছে +-2 দাঁড়াবে, ঠিক আছে? কারণ আমি স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে ওপাশে রুট হয়ে যাবে, ওপাশে রুট হলে একটা প্লাস মাইনাস আসে, আর 4 রুট করা মানে 2 আসে। এটা তো নিশ্চয়ই বোঝা গেছে, সিম্পল হিসাব। ওমেগা স্কোয়ার তুললাম, তাহলে রুট হলো, এখানে একটা প্লাস মাইনাস হলো, +-2 আসলো। যাই হোক, এই +-2টা এনে এখানে বসাচ্ছি। তাহলে ভি ইজ ইকাল টু, আমরা এখানে 2 ইউজ করছি, মড ভ্যালু নিয়ে করছি, তাহলে প্লাস মাইনাসটা দিইনি। তাহলে 2 রুট ওভার এ বলতে অ্যাম্পলিটিউড কত আছে? 10 আছে, তাহলে 10 বসিয়ে তার স্কোয়ার করবো, মাইনাস এক্স
এক্সটা বসানোর সময় ম্যাক্সিমাম ছেলেই 3টা বসিয়ে দেবে, দিলেই ভুলটা হয়ে যাবে। 3 বসালে তো হবে না, আমাকে ভেলোসিটি কোন মুভমেন্টে ক্যালকুলেশন করতে বলছে, যখন সরণটা 8 সেন্টিমিটার হচ্ছে, যখন সরণটা 8 সেন্টিমিটার হচ্ছে তখন ক্যালকুলেশন করতে বলছে। মানে এক্স এর জায়গাতে আমরা 8 পুট করবো, 8 স্কোয়ার করবো। তাহলে এখানে যেটা হবে ভি এর যে ভ্যালুটা, ভি এর ভ্যালুটা আসবে কত, দেখো 10 স্কোয়ার মানে 100, 100 থেকে 64 বিয়োগ মানে 36 হবে। 36-এর যখন রুট করবো 6 হয়ে যাবে, 6-এর সাথে এই 2 গুণ হবে, মানে উত্তর আলটিমেটলি 12 আসবে। ক্যালকুলেটারে মেরে দেখে নিও, 12 সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে অ্যান্সার হবে। ফার্স্টের কোশ্চেনটা শেষ, 12 সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে ফার্স্টের কোশ্চেনটার অ্যান্সার। ঠিক আছে, চলো আসা যাক সেকেন্ড কোশ্চেনটাতে। বলছে যে সরল দোল গতি সম্পন্ন কোনো কণার সর্বোচ্চ ত্বরণ 29.6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তাহলে সর্বোচ্চ ত্বরণ মানে এ ম্যাক্সিমাম, এ ম্যাক্সিমামের ভ্যালু কত বলে দেওয়া আছে, 29.6 বলা আছে। ঠিক আছে, এইটা বলা আছে। আমি এখানে সবসময় কাজ করব হচ্ছে মড ভ্যালু নিয়ে। ঠিক আছে, ত্বরণের যে ভ্যালুটা নেব সেটা মড ভ্যালু নিয়ে কাজ করব, নেগেটিভ সাইনটাকে অ্যাভয়েড করবার জন্য। আমি ডিরেকশনটাকে নিয়ে এখানে কথা বলছি না, আমি কেবলমাত্র এখানে শুধুমাত্র মড ভ্যালু নিয়ে কাজ করছি, যেটা হচ্ছে আমাদের কত দেওয়া আছে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, 29.6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা রয়েছে। আচ্ছা, আমরা একটা জিনিস জানি, এই যে এ ম্যাক্স মানেটা কি আমি একটুখানি তোমাদেরকে বলি। মনে করো এখানে একটা কোনো সরল দোল গতি সম্পন্ন কোনো কণা আছে, এটার যে নর্মাল অ্যাক্সিলারেশনের ইকুয়েশন সেটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এবার এই এ থেকে আমরা এ ম্যাক্স কখন পাবো, এ থেকে এ ম্যাক্স তখন পাবো যখন এই কণাটার সরণটাও সর্বাধিক হবে। মানে এইটা হচ্ছে যেটা সর্বাধিক বিস্তার, যেটা সর্বাধিক যে বিস্তারটা, মানে সেন্টার পয়েন্ট থেকে ওর যে সর্বাধিক যে সরণটা হবে, মানে সেন্টার পয়েন্ট থেকে সর্বাধিক সরণ বলতে কত বোঝাচ্ছে, সেটা বোঝাচ্ছে এক্স ইজিক্যাল টু এ কে বোঝাচ্ছে। তোমরা নিজেরাই বলো এটা হচ্ছে সেন্টার পয়েন্ট বা হচ্ছে তোমার এটা হচ্ছে মিন পজিশন। মিন পজিশন থেকে সর্বোচ্চ সরণ, মিন পজিশন থেকে সর্বোচ্চ সরণকে কি বলবো, আমরা এ বলবো। তাহলে এই এটা যদি আমরা এই এক্সের জায়গাতে পুট করতে পারি তাহলে এটা হয়ে যাবে মাইনাস ওমেগা স্কোয়ার এ, মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল এ। এই মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল এটাই হচ্ছে এ ম্যাক্সিমামের ভ্যালু, মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল এটাই হচ্ছে তোমার ম্যাক্সিমাম ভ্যালু। এ ম্যাক্সের ভ্যালু মনে রাখবে, এটা আমি কোথাও লিখে দিচ্ছি, না হলে এখানেই লিখে দিচ্ছি, এই সাইডে কোথাও লিখে দিচ্ছি যে এ ম্যাক্সের যখন ভ্যালু ইকুয়েশন করতে দেবে তখন আমরা এর মড ভ্যালুটা নিয়ে করব। মানে একবারে আমরা লিখবো ওমেগা স্কোয়ার ক্যাপিটাল এ, এইটা আমরা ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে করব। এ ম্যাক্স ইজিক্যাল টু এ ওই শুধু ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে এ। তার মানে মনে রাখতে হবে এখানে আমাদেরকে যেটা এ ম্যাক্সের ভ্যালু দেওয়া আছে, এটা মানে আমাদেরকে বলে দেওয়া আছে ওমেগা স্কোয়ার এর ভ্যালু বলে দেওয়া আছে, যেটা ইজিক্যাল টু কত দেওয়া আছে, 29.6 বলা আছে। বুঝতে পারলে কি বললাম জিনিসটা? এবার বলছে পর্যায়কাল কত বলেছে, 2 সেকেন্ড। আচ্ছা, পর্যায়কাল বলে দেওয়া আছে মানে ক্যাপিটাল টি বলা আছে, ক্যাপিটাল টিটাকে পর্যায়কাল বলে, এটা আমরা জানি। এটা কত বলে দেওয়া আছে, এটা বলে দেওয়া আছে 2 সেকেন্ড। এটা যদি টি ইজিক্যাল টু যদি 2 সেকেন্ড হয়, আমরা একটা ফর্মুলা জানি যে টি ইজিক্যাল টু আমরা কি জানি, টি ইজিক্যাল টু হয় হচ্ছে 2 পাই বাই হচ্ছে ওমেগা। ঠিক আছে, তাহলে এটা ইজিক্যাল টু 2। এবার আমরা যদি ওমেগা ক্যালকুলেশন করতে চাই তাহলে ওমেগাটাকে উপরে পাঠাবো, 2টাকে তলায় আনবো, তাহলে 2 পাই বাই হয়ে গেল 2 ইজিক্যাল টু এই নিচে থাকা ওমেগাটাকে ওপাশে পাঠালাম, তাহলে এখানে ওমেগা হলো 2 কেটে গেল। তার মানে এখানে যেটা দাঁড়ালো ওমেগা ইজিক্যাল টু ঘুরিয়ে বললে সেটা হচ্ছে পাই দাঁড়ালো। ওমেগার মান কত দাঁড়ালো, ওমেগার মান পাই দাঁড়ালো। তাহলে এই পাইটা এনে এখানে বসিয়ে দিলেই অ্যাম্প্লিটিউড বেরিয়ে যাবে। তাহলে এখানে ওমেগার জায়গাতে বসালাম পাই, তাহলে পাই স্কোয়ার এ ইজিক্যাল টু আসছে 29.6, বা ঘুরিয়ে বললে কথাটাকে এ ইজিক্যাল টু 29.6, আর এই পাই স্কোয়ারটা তলায় পাঠিয়ে দিলাম, তাহলে দাঁড়িয়ে গেল হচ্ছে পাই স্কোয়ার। তাহলে এটা অ্যাম্প্লিটিউড বেরিয়ে গেল, এটা ওমেগা বেরিয়ে গেল। এতটা অবধি দুটো জিনিস বেরিয়ে গেছে। কোয়েশ্চেনে আর আমাকে কি বার করতে দিয়েছে, সাম্যাবস্থান থেকে সরণ বলে দিয়েছে এক্স ইজিক্যাল টু 1.5 সেন্টিমিটার। সাম্যাবস্থান থেকে সরণ মানে আমাকে এক্স এর মান ওরা বলে দিচ্ছে সেটা হচ্ছে 1.5 সেন্টিমিটার বলে দিচ্ছে, এটাও বলে দেওয়া আছে। তাহলে এটা একটা ডেটা আমাকে দেওয়া আছে, ওমেগা আমরা বার করে নিয়েছি, আর এখানে আমরা অ্যাম্প্লিটিউডটাও বার করে নিয়েছি। ঠিক আছে, জাস্ট এতটা অবধি আমাদের কাজ শেষ। বলছে কণাটার সরণের সমীকরণ কত হবে সেটা লিখতে বলছে, কণাটার সরণের সমীকরণ কত হবে সেটা লিখতে বলছে। তাহলে এটা আসবে হচ্ছে তোমার মোটামুটি 2.999 মতন আসবে। তো এটাকে ইকুয়েশন মানে তুমি যদি ক্যালকুলেটারে মারো 29.6 বাই পাই স্কোয়ার যদি মারো, ক্যালকুলেটার যদি হিসাব করতে পারো দেখবে এটা আসবে 2.9999 মতন আসবে। তো এটা মানে প্রায় 3, প্রায় কত, প্রায় হচ্ছে 3-এর সাথে সমান। এর মান কত, প্রায় 3-এর সাথে সমান। এবার এখান থেকে তুমি এই ইকুয়েশনটা ক্যালকুলেশন করে নাও। আমরা যেটা জানি সরল দোল গতির সমীকরণ আমাকে বার করতে বলছে। কোয়েশ্চেনে সাম্যাবস্থান থেকে যাত্রার শুরুতে বলছে, যাত্রার শুরুতে টাইম কত থাকে, টাইম 0 থাকে। যখন জাস্ট খালি ছাড়বো, যে মুমেন্টে ছাড়বো ওই মুমেন্টে টাইমটা কত থাকে, টাইমটা টি ইজিক্যাল টু 0 থাকে। তাহলে যাত্রার শুরুতে যখন বলবে তখন আমরা কি ধরবো, যে টাইমটাকে 0 ধরবো। টাইমটাকে 0 ধরে আমাকে ক্যালকুলেশন করতে হবে, করে যে আমরা ফাইয়ের মানটা বার করবো সেটা নিয়ে গিয়ে আবার মেন সমীকরণে অর্থাৎ সরল দোল গতির সমীকরণে বসিয়ে দেবো, দিলেই আমাদের সরল দোল গতির সমীকরণটা বেরিয়ে যাবে। দেখো কীভাবে হবে, সেটা হচ্ছে আমরা জানি যে এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি
প্লাস হচ্ছে কি হয়, প্লাস হচ্ছে ফাই হয়, এটা আমরা জানি। আমরা যদি এরকম লিখি যে এক্সের জায়গাতে এক্সের যে মানটা আছে 1.5 এখানে লিখলাম, এখানে এর মান কত আছে, এর মান দেখো এর মান 3 বার করা আছে, তাহলে 3 লিখলাম, সাইনের জায়গাতে সাইন লিখলাম, ওমেগার জায়গায় ওমেগা লিখলাম, কিন্তু টি এর জায়গাতে কত লিখবো, টি এর জায়গাতে 0 লিখবো, কারণটা কি যাত্রার শুরুতে বলছে। তোমরা এটা নিশ্চয়ই জানো তো, তোমরা যখন বাড়ি থেকে যাত্রা শুরু করো ওই মুমেন্টের স্টার্টিং টাইমটাকে যদি আমরা ধরি, যাত্রার শুরুতে বা এইটাকে যখনই রিলিজ করছি ওই মুমেন্টে টাইমটা কত, টাইমটা 0, টিটা 0 তো, তাহলে আমি ওই জায়গাটার জন্য আমি টি এর জায়গাতে এখানে কত পুট করলাম, 0 পুট করলাম, প্লাস কত আছে 5 পুট করলাম, যেমন আছে থাকলো। এবার দেখো এখানে 1.5 আর 3 যদি কাটাকুটি করি, এখানে থাকে 2, এখানে থাকে 1, তোমরা কাটাকুটি করে নিজেরা দেখে নিও। 2টাকে একের তলায় নিয়ে চলে আসলাম, তাহলে এটা হয়ে গেল 1/2 ইজিক্যাল টু হলো সাইন, আর ওমেগার সাথে 0 গুণ হওয়া মানে 0 হয়ে যাবে, তার সাথে ফাইয়ের যোগ মানে শুধু ফাই হয়ে যাবে, তাহলে সাইন ফাই হয়ে গেল। তাহলে এখানে যেটা হাফ আছে সেটা হয়ে যাবে সাইন π/6, কারণ সাইন π/6 মানই মানে হচ্ছে তোমার 30 ডিগ্রির মানই হচ্ছে হাফ হয়, তাই জন্য আমরা হাফের জায়গাতে পুট করলাম সাইন π/6, আর এখানে যেরকম সাইন ফাই আছে সেরকম সাইন ফাইকে রাখলাম, দুদিক দিয়ে সাইন তুলে দিলাম, তুলে দিলে যেটা থাকে সেটা হচ্ছে ফাইয়ের ভ্যালু, সেটা হচ্ছে কি দেখো সাইন আর সাইন উঠে গেল, তাহলে π/6টা ফাইয়ের সাথে সমান হয়ে যাচ্ছে, তাহলে π/6 এর সাথে সেটা সমান হয়ে গেল, তাহলে ফাইয়ের মান কার সাথে সমান বেরোলো, π/6 এর সাথে সমান বেরোলো। এতটা অবধি আশা করি তোমার কাছে মনে থাকবে। ভার্সনটা ক্যালকুলেশন করতে দিয়েছে সরল দোল গতির গতির সমীকরণ, মানে এই যে এই সমীকরণটা ক্যালকুলেশন করতে হচ্ছে x = a sin ωt + ফাই, তো তাহলে সেটাই লিখি, x = a sin ωt প্লাস হচ্ছে ফাই, এটা আমি লিখলাম। দেখো একটা জিনিস ভালো করে দেখো, এক্স এর মান তো আমরা এখানে বসাবো না, কারণ সমীকরণটাকে আমরা শুধু এক্স আকারে রাখতে হবে, সেই জন্য আমরা কোনো মান বসাবো না, এক্সের মানটা আমাদেরকে এক্সই রাখলাম। এর মান কত, এর মান দেখো আমাদেরকে বার করা আছে, এর ভ্যালু 3, তাহলে এখানে 3 বসালাম, সাইনের জায়গাতে সাইন বসালাম, ওমেগার জায়গাতে দেখো ওমেগা ক্যালকুলেশন করাই আছে, ওমেগার ভ্যালু পাই, তাহলে এখানে পাই বসালাম, টি এর জায়গাতে আপাতত টি রাখছি, আর প্লাস ফাইয়ের যে ভ্যালুটা, ফাইয়ের ভ্যালুটা হচ্ছে π/6, তাহলে এখানে π/6ই রাখছি। এইটা হচ্ছে তোমার সরল দোল গতির সম্পন্ন কোনো কণার ওই যাত্রার শুরুতে কোনো কণার সমীকরণ, ঠিক আছে। x = 3 sin πt প্লাস হচ্ছে π/6, এই জিনিসটা হচ্ছে তোমাদের ভ্যালু, ঠিক আছে। মনে থাকবে জিনিসটা, বুঝতে পারছো জিনিসটা, আশা করি বোঝা গেছে জিনিসটা। চলো এবার হচ্ছে নেক্সট জিনিসটা তোমাদেরকে দেখানো যাক। সরল দোল গতির মানে বিস্তার বলে দিয়েছে 7 সেন্টিমিটার, মানে ক্যাপিটাল এ ওরা বলেই দিয়েছে বইতে, যেটা হচ্ছে 7 সেন্টিমিটার। তারপরে কি বলছে যে এর পর্যায়কাল বলেছে t = 2 সেকেন্ড, তাহলে ক্যাপিটাল টি বলেই দেওয়া আছে, যেটা হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলে দিয়েছে, বলছে প্রারম্ভিক দশা আলফা = 30 ডিগ্রি, তাহলে আলফার ভ্যালু বলে দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে এতটা অবধি ক্লিয়ার হলো। এবার বলছে সরল দোল গতির সমীকরণ প্রতিষ্ঠা করো। সমীকরণ প্রতিষ্ঠা করতে ইচ্ছে মানে সেম গল্প, x = a sin ωt প্লাস যেটাকে আমরা ফাই বলি, এই ফাইটা এখানে বলবো না, ফাইটার জায়গাতে ওরা আলফা বলে দিচ্ছে, তাহলে ঠিক আছে ফাই লিখবো না আমরা, ফাই না লিখে আমরা আলফা লিখবো, একই তো ব্যাপার হলো। তাহলে x = a sin ωt + আলফা, যেরকম আছে সেরকম লিখেছি। দেখো এখানে আমরা সব কিছু জানি, এর মান জানি 7, সেটা এখানে বসাতে পারবো সমীকরণটা বানানোর জন্য, ঠিক আছে। টি এর মান জানি, কিন্তু এখানে বসানো যাবে না, ঠিক আছে। এই স্মল টিটা যেরকম আছে সেরকমই থাকবে, টি আকারই রাখতে হবে। এক্সটি সমীকরণ জানবে যে যখন তোমাকে সরল দোল গতি সম্পন্ন কোনো কণার সমীকরণ বার করতে দেবে, তুমি জানবে ওর মধ্যে যে এক্সটা আর স্মল টিটা ওটা যেন থাকে, ওই আকারে রাখতে হবে সমীকরণটাকে, ওটাকেই বলে সরল দোল গতির সম্পন্ন কোনো কণার সমীকরণ। তাহলে এক্স ঠিক আছে, টি ঠিক আছে, আলফাও বসিয়ে দিতে পারবো, প্রবলেম হচ্ছে ওমেগাটাকে নিয়ে। তাহলে একটা কাজ করি, ওমেগার মানটা সাইডে বার করে নিই এর মধ্যে বসিয়ে দিই, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে দেখো আমরা জানি যেটা, আমরা কি জানি, আমরা জানি t = হয় 2π হচ্ছে ওমেগা হয়, তাহলে টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হচ্ছে 2, টি এর ভ্যালু এখানে 2 বসাই, তাহলে এখানে 2 বসালাম, = হচ্ছে 2π হচ্ছে কত ওমেগা, তাহলে 2 আর 2 কেটে গেল, ওমেগাটাকে এখানে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে ওমেগা = হয়ে যাচ্ছে হচ্ছে কত পাই হয়ে যাচ্ছে, এটা একটা ভ্যালু ওমেগা = পাই। তো ওমেগা এখানে বসাবো পাই, আর বাকি যা আছে ডেটা দেখে দেখে বসাবো, আমার সমীকরণ রেডি হয়ে যাবে। এক্সের জায়গাতে এক্স থাকলো, এর ভ্যালু কত, এর ভ্যালু 7 আছে, বসালাম, সাইনের জায়গায় সাইন বসালাম, ওমেগার ভ্যালু কত, ওমেগার ভ্যালু হচ্ছে পাই, এখানে পুট করলাম, টি এর জায়গাতে টি পুট করলাম, আলফার জায়গাতে কত পুট করবো, আলফার জায়গাতে 30 ডিগ্রি পুট করবো, তাহলে 30 ডিগ্রি পুট করলাম। এইটাই হচ্ছে তোমার সরল দোল গতি সম্পন্ন কোনো কণার সমীকরণ। জাস্ট খালি ওমেগা ক্যালকুলেশন করেছি, ওর মধ্যে বসিয়েছি, অঙ্ক খতম, ঠিক আছে। এইটুকু হচ্ছে কাজ। আশা করি সেন্টা যেখানে কি বলছে 13 সেন্টিমিটার বিস্তারের সরল দোল গতিযুক্ত কোনো কণার সাম্যাবস্থান থেকে 5 সেন্টিমিটার দূরত্বে, তাহলে 13 সেন্টিমিটার বিস্তার বলে দিচ্ছে, মানে ক্যাপিটাল এর ভ্যালু বলে দিয়েছে, যেটা বলে দিয়েছে কত 13 সেন্টিমিটার, ক্যাপিটাল এর ভ্যালু বলে দেওয়া আছে 13 সেন্টিমিটার। এত বিস্তারে সরল দোল গতিযুক্ত কোনো কণার সাম্যাবস্থান থেকে 5 সেন্টিমিটার দূরত্বে, মানে এক্সের যে ভ্যালু সেটা বলে দিয়েছে হচ্ছে 5 সেন্টিমিটার বলে দেওয়া আছে, ঠিক
ঠিক আছে, ভালো কথা। এক্সের ভ্যালু 5 সেন্টিমিটার বলে দেওয়া আছে। বলছে গতিবেগ কত হবে, গতিবেগ হবে 36 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে গতিবেগ মানে আমি সেটাকে ভি দ্বারা লিখি, সেটা হচ্ছে কত 36 সেন্টিমিটার পার সেকেন্ড লিখবো। ঠিক আছে, হয়ে গেল। বলছে যে প্রত্যানায়ক বলের সর্বোচ্চ মান, ভালো কথা, প্রত্যানায়ক বলের সর্বোচ্চ মান বলছে মানে এফ ম্যাক্সকে ক্যালকুলেশন করতে হবে, এটা কত। এফ ম্যাক্স মানে আমরা জানি এখানে যেটা বসাবো সেটা হচ্ছে এফ ইজিক্যাল টু, আমরা জানি কি একটা নিউটনের যে সেকেন্ড ল, সেখান থেকে আমরা একটা জিনিসটা জানি যে এফ ইজিক্যাল টু এম এ হয়, এটা আমরা জানি তো, এফ ইজিক্যাল টু এম এ হয় এটা আমরা জানি। ঠিক আছে, এটা তো নিশ্চয়ই এতদিন ফিজিক্স পড়ছো, নিশ্চয়ই এই জিনিসটা জানো। তাহলে এফ এর জায়গাতে আমরা কত বসাবো, বস্তুটার ভর আর ত্বরণের গুণ। ম্যাক্স ইজিক্যাল টু আমরা লিখছি মাস ইন্টু এ ম্যাক্সিমাম। কেন এ ম্যাক্সিমাম লিখলাম, দেখো আমরা এতদিন ফিজিক্স পড়েছি, এইটুকু আমাদের নলেজ আছে যে ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু হচ্ছে অ্যাক্সিলারেশন। যেহেতু এটা ম্যাক্সিমাম রয়েছে, মানে এফটা ম্যাক্সিমাম রয়েছে, তাই জন্য অ্যাক্সিলারেশনটা ম্যাক্সিমাম হবে। সিম্পল হিসাব ভাই। তাহলে এবার এটাকে যদি আমরা ম্যাক্সিমাম নিয়ে কাজ করি, তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে, দেখো এ ম্যাক্স দিয়ে আমাদেরকে কাজ করছি। তাহলে দেখো আমরা একটু আগে দেখেছি যে এফ ম্যাক্স ইজিক্যাল টু, আমরা এম এর জায়গাতে এম লিখলাম, এ ম্যাক্স মানে কোনটা, দেখো এ ম্যাক্স মানে হচ্ছে ওমেগা স্কোয়ারে, তাহলে এর জায়গাতে বসাচ্ছি হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে এ বসাচ্ছি। ঠিক আছে, এইটুকু জিনিস বোঝা গেল। চলো এখানে ওমেগা স্কোয়ারের ভ্যালু, এর ভ্যালু পুট করব, তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাবে হচ্ছে তোমার হচ্ছে ম্যাক্সিমাম প্রত্যানায়ক বলের মান। প্রত্যানায়ক বল কেটে দিয়ে লেখা হয় এফ ম্যাক্স দিয়ে, এটা ভ্যালু হচ্ছে এম ইন্টু ওমেগা স্কোয়ার এ। এবার কোয়েশ্চেনে দেখো বলে দিয়েছে যে কণাটার ভর বলে দিয়েছে হচ্ছে 2 গ্রাম, মানে এমটার ভ্যালু কত, এমটার ভ্যালু 2 গ্রাম বলে দেওয়া আছে। ঠিক আছে, এটা বলে দেওয়া আছে। তো এম এর জায়গাতে আমরা 2 পুট করব, এর জায়গাতে ক্যাপিটাল এর জায়গাতে 13 পুট করব, ওমেগাটা আমরা জানি না, সেটা ক্যালকুলেশন করব। কি করে করব দেখতে হয়, দেখো দেখো এই ভিটাকে কাজে লাগাবো, ভিটাকে কাজে লাগিয়ে আমরা ওমেগা ক্যালকুলেশন করে নেব। আমরা জানি যে ভি ইজিক্যাল টু, মানে ভি ইজিক্যাল টু আমরা জানি ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। আমি এখানে কিন্তু প্লাস মাইনাস নিচ্ছি না, ইচ্ছা করে মড ভ্যালু নিয়ে কাজ করছি, প্লাস মাইনাসের কোনো গল্প আমি এখানে নিচ্ছি না। ঠিক আছে, বা আমরা যদি কথাটাকে এবার বলি যে যদি দুপাশে যদি স্কোয়ার করে দিই, তাহলে এটা হয়ে যাবে ভি স্কোয়ার ইজিক্যাল টু ওমেগা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, এটা থাকবে। বা এখান থেকে আমরা বললে ভি স্কোয়ার ইজিক্যাল টু ওমেগা স্কোয়ার, আচ্ছা দেখো এখানে যেটা ভি বা ভেলোসিটি কত বলে দেওয়া আছে 36, তাহলে ভি এর জায়গাতে লিখলাম হচ্ছে 36, তার হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু ক্যাপিটালে মানে হচ্ছে বিস্তার, যেটা হচ্ছে 13, তাহলে এখানে লিখলাম 13 তার স্কোয়ার মাইনাস এক্স বলতে হচ্ছে তোমার এই যে 5, তাহলে 5 তার হচ্ছে স্কোয়ার, ব্র্যাকেটটা দু সাইডে লাগালাম, লাগিয়ে এবার সলভ করছি। দেখো 36-এর স্কোয়ারকে আমি এরকমভাবে লিখতে পারি, চাইলে দুটো 36-এর গুণ লিখতে পারি। ঠিক আছে, 36 ইন্টু 36 ইকুয়াল টু ওমেগা স্কোয়ার যেরকম আছে সেরকম লিখলাম। এখানে 13 স্কোয়ার মানে 169, 5 স্কোয়ার মানে 25, 169 থেকে 25-এর বাদ যাবে মানে 144 হবে। এই জায়গাটা একবারে করে দিলাম, যেটা হচ্ছে আমাদের কত বেরোলো 144 বেরোলো। এই 144টা এটা তলায় এনে ভাগ করলাম, তাহলে এটা আসবে 36 ইন্টু আসবে 36 বাই আসবে কত 144 আসবে ইকুয়াল টু কত ওমেগা স্কোয়ার। তো এই ওমেগা স্কোয়ারের এই যে ভ্যালুটা এটা এনে এখানে পুট করছি। এবার দেখো এবার এফ ম্যাক্স ক্যালকুলেশন কিভাবে হবে, দেখো এফ ম্যাক্স ইজ ইকুয়াল টু এম এর জায়গাতে কত বসাবো, এম এর জায়গাতে বসাবো এই যে এইটা 2 গ্রাম, এটা এম এর জায়গাতে বসাবো 2 বসালাম ইন্টু ওমেগা স্কোয়ারের ভ্যালু কত 36 বাই 144, তাহলে এখানে বসাচ্ছি 36 ইন্টু হচ্ছে 36 বাই হচ্ছে কত 144 বসালাম ইন্টু ক্যাপিটালে মানে হচ্ছে সর্বাধিক বিস্তার, যেটা কত 13, তাহলে এখানে বসালাম ইন্টু হচ্ছে 13। এবার হিসাব করছি, দেখো 12 দিয়ে 36-এ কাটছি, ওপরে 3 থাকে, 12 দিয়ে 144-এ কাটছি, নিচে থাকে হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এবার 36-কে 12 দিয়ে কাটছি, ওপরে থাকে 3। ঠিক আছে, তাহলে দেখো এবার হিসাব করে দেখো কত হচ্ছে 9 দুগুণে 18 আর 13-র গুণ, 18 আর 13 যদি গুণ করতে পারো এফ ম্যাক্সের মানটা বেরিয়ে যাবে তোমার কাছে, দেখে নাও ভালো করে। ঠিক আছে, 3 3 9 দুগুণে 18 ইন্টু 13 করলে 234 বেরোবে। ঠিক আছে, 18 ছিল, তাহলে এটা ডাইন আসবে, ডাইনে একক আসবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল ভ্যালু। এফ ম্যাক্স ক্যালকুলেশন করতে হচ্ছে মানে এম ইন্টু এ ম্যাক্স, আবার এ ম্যাক্স মানে আমরা জানি ওমেগা স্কোয়ার এ, এই যে ওমেগা স্কোয়ার এ। ঠিক আছে, ওমেগাটা জানতাম না, ওমেগাটা এখান থেকে ক্যালকুলেশন করলাম, ভিটাকে কাজে লাগিয়ে ওমেগাটা নিয়ে গিয়ে ওর মধ্যে বসিয়ে দিলাম, এফ ম্যাক্স বেরিয়ে গেল। কি সিম্পল অঙ্ক, একদম মানে কোনো ব্যাপারই না অঙ্কগুলো করা। ঠিক আছে, হেভি ইজি অঙ্ক। তাহলে এটা হয়ে গেল তোমার হচ্ছে 4 দাগের অঙ্কটা। চলে আসি নেক্সট অঙ্ক। দেওয়া আছে একটা y1 ইজিক্যাল টু দেওয়া আছে 10 sin 3 পাই টি প্লাস π/4, এটা একটা সমীকরণ দেওয়া আছে। আর একটা সমীকরণ দেওয়া আছে y2 ইজিক্যাল টু 5 sin 3 পাই টি প্লাস √3 cos 3 পাই টি, এটা দেওয়া আছে। বলছে এই দুটো সমীকরণ থেকে বিস্তারের অনুপাত বার করতে, বিস্তারের অনুপাতকে বার করতে। এবার দেখো আমরা যেটা নর্মালি সমীকরণ জানি সেটা হচ্ছে এক্স, বা এটাকে ওয়াই দিয়েও বলতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, এক্স বলো বা ওয়াই বলো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। সেটা ইজিক্যাল টু আমরা জানি এ সাইন ওমেগা টি প্লাস ফাই হয়, এ সাইন ওমেগা টি প্লাস ফাই হয়। তুমি একটা জিনিস ভালো করে দেখো, এখানে যেটা এ সেটা এখানে 10,
যেটা এখানে সাইন সেটা এখানে সাইন, যেটা এখানে টি সেটা এখানে টি, যেটা এখানে ওমেগা, ওমেগার জায়গাতে দেখো 3 পাই বসে আছে, আর যেটা ফাই, ফাইয়ের জায়গাতে দেখো পাই/4 বসে আছে। এই সমীকরণটা অ্যাকিউরেট সমীকরণ, এটাতে কোনো সমস্যা নেই। কারণ আমি যদি এই সমীকরণটার তলাতে আরেকটা সমীকরণ আমার মর্জি মতো লিখি, যেটা হচ্ছে y = a sin ওমেগা টি, ঠিক আছে, প্লাস ফাই, এটা যদি লিখি এটা নিয়ে আমার কোনো অসুবিধা হবে না। কারণ দেখো এর জায়গাতে 10 বসে, সাইনের জায়গাতে সাইন বসে, 3 পাইটা বসে আছে ওমেগার জায়গায়, স্মল টির জায়গায়, পাই/4টা পাই/4 ফাইয়ের জায়গায় বসে আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই ইকুয়েশনটার সাথে যদি নিচের ইকুয়েশনটা কম্পেয়ার করি, দেখবো আমি মেলাতে পারছি না। কারণ এখানে একটা সাইনের ফাংশনও আছে, এখানে একটা কসের ফাংশনও আছে, দুটো ফাংশন ঢুকে আছে এটার মধ্যে। তাহলে এই ধরনের সমীকরণকে আমি মেলাতে পারবো না। সেটার জন্য আমাকে এই সমীকরণটাকে একটা সাইনের ফাংশনে আনতে হবে আগে, আনার পর তারপর আমরা সলভ করতে পারবো। তাহলে সবার আগে এই সমীকরণটাকে সাইনের ফাংশনে আনার চেষ্টা করছি। দেখো কিভাবে করব। এটাকে একটা কাজ করি, y2টাকে y2 রাখলাম, 5-এর জায়গাতে আমি কি করলাম 5টাকে 5 রাখলাম, ইনটু এটাকে আমরা একটা কাজ করছি 2 দিয়ে গুণ করছি, 5-এর সাথে একটা 2 দিয়ে গুণ করছি, করে ভেতরে একটা হাফ ঢোকাচ্ছি ইচ্ছা করে। কি করবো দেখো, হাফ যদি ঢোকাই তাহলে হাফ সাইন 3πt প্লাস এটা হয়ে যাবে √3/2 cos 3πt, ব্র্যাকেটটা ক্লোজ হয়ে যাবে। এইভাবে দেখো, বুঝতে পারলে কিনা দেখো, আমি কি করলাম 2টাকে বাইরে রেখে ভেতরে একটা হাফ গুণ করেছি। আমি যদি হাফ এইখানে দেখো, আগে তো শুধু √3 ছিল, একে হাফ দিয়ে গুণ করার ফলে এটা কত হয়ে গেল, √3-এর সাথে 1-এর গুণ হলো, তাহলে √3 আর নিচে বাই দিয়ে 2, ওই জন্য √3/2 হয়ে গেল। তুমি একটা সিম্পল হিসাব, তুমি এখান থেকে এর তলা থেকে 2 আর এর তলা থেকে 2টা কমন নিয়ে নাও না। কমন নিয়ে যদি নাও তাহলে এই ওপরের 2 আর এই নিচের এই যে 2টার যেটা কমন নেবো, এই 2টা কেটে যাবে, মানে আগের জিনিসটাই ফিরে থাকবে। আমি 2কে বাইরে রেখে ভেতরে একটা হাফ দিয়ে গুণ করছি, তাহলে এর সাথে হাফ গুণ হওয়ার ফলে সাইন 3πt, আর হাফের গুণ হবে মানে হাফ 3 সাইন, মানে সাইন 3πt থাকবে, আর একটা হাফ এইটার সাথে গুণ হবে, √3/2 এ √3-এর সাথে হাফের গুণ হবে, মানে √3/2 cos 3πt, √3/2 cos 3πt, এইটা থাকবে। সিম্পল হিসাব, এটুকু বোঝা গেল। এর জায়গাতে আমরা কসের কত ডিগ্রির মান হাফ হয় সেটা পুট করব, এর জায়গাতে সাইনের কত ডিগ্রির মান √3/2 হয় সেটা আমরা পুট করব, করে আমরা অঙ্ক সলভ করব। দেখো ভালো করে, দেখো এখানে y2-র জায়গায় y2 থাকলো, 5 আর 2 গুণ হবে, গুণে 10 হয়ে যাবে। এর জায়গাতে আমরা পুট করছি cos, হাফের মান হয় হচ্ছে তোমার cos π/3-র মান হাফ হয়, আর এটা হচ্ছে সাইন 3πt, প্লাস দিয়ে এটা হয় হচ্ছে সাইন π/3-র মান তোমার √3/2 হয়, আর এটা হচ্ছে cos 3πt, এটা হয়ে গেল। দেখে নাও ভালো করে, বুঝতে পারলে কিনা। তাহলে এটা হচ্ছে cos a sin b, আবার sin a cos b। যারা নর্মাল ম্যাথামেটিক্স তোমরা একটু জানো তারা নিশ্চয়ই ফর্মুলাটা জানো, যে sin a cos b আবার প্লাস দিয়ে cos a sin b, এইটার যে ফর্মুলা এটা হচ্ছে তোমার sin a প্লাস বির ফর্মুলা হয়, এটা হচ্ছে সাইন a প্লাস বির ফর্মুলা, সাইন a প্লাস বির ফর্মুলা এটা, সাইন a cos b cos a sin b, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এই জায়গাটাতে আমরা সেম কাজটা করছি। তাহলে দেখো y2টাকে y2 রাখছি, 10টাকে 10 রাখছি, আমরা ইউজ করছি সাইন, ঠিক আছে, a প্লাস বি, a বলতে এটা আর b বলতে এটা, তার মানে 3πt প্লাস হচ্ছে π/3, ঠিক আছে। দেখে নাও ভালো করে, ওমেগার জায়গায় দেখো 3π বসে, ফাইয়ের জায়গায় দেখো π/3 বসে। এবার দুটোর যদি বিস্তারের অনুপাত করো, দুটো যদি তুমি বিস্তারের অনুপাত করো, ঠিক আছে, তাহলে প্রথম বিস্তার কত ছিল, 10 ছিল, দ্বিতীয় বিস্তার কত ছিল, 10 ছিল, এই দুটো বিস্তার অনুপাত করলে 1:1 হবে, তাকেই বোঝা যাচ্ছে। তো প্রথম বিস্তারটাকে আমি ধরে নিচ্ছি, এইটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে a1, ঠিক আছে। এই বিস্তারটাকে, এই যে ফার্স্ট যে বিস্তারটা, এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে a1, আর এই যে বিস্তারটা এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে a2। তাহলে দুটো বিস্তারের অনুপাত করছি, মানে a1:a2 করতে হবে দুটো বিস্তারের অনুপাত। তো প্রথম বিস্তার কত ছিল, 10, তাহলে a1-এর জায়গাতে 10 পুট করলাম, ইস্টু চিহ্ন দিলাম, দিয়ে a2 হচ্ছে এই বিস্তারটা যেটা হচ্ছে 10, তো 10 কেটে গিয়ে উত্তর আসবে 1:, আসবে হচ্ছে 1, ঠিক আছে, 1:, আসবে 1, এটা হচ্ছে অ্যান্সার, 1:1 অ্যান্সার আসবে। 5-এরটা আমাদের খাতাম। 6 অঙ্কটা, 6 দাগের অঙ্কটাতে বলছে একটি সরল দোল গতিযুক্ত কণা একটি সাম্যাবস্থান থেকে 3 সেন্টিমিটার দূরত্বে থাকলে, মানে 6-এর যে অঙ্কটা 3 সেন্টিমিটার দূরত্ব দিচ্ছে, মানে x = 3 বলা আছে। যদি ম্যাক্সিমাম বলা থাকতো তাহলে আমরা সেটা a দিয়ে লিখতাম, কিন্তু এখানে তো সাম্যাবস্থান থেকে 3 সেন্টিমিটার বলছে, তার মানে x হবে 3, গল্প শেষ। তারপরে বলছে 3 সেন্টিমিটার দূরত্ব থাকলে তার ত্বরণ হয় 29.6 সেন্টিমিটার। আচ্ছা, ত্বরণ মানে স্মল a, যেটা হচ্ছে 29.6। আচ্ছা, ত্বরণ মানে আমরা একটু আগে দেখেছি মড ভ্যালু আমরা ইউজ করব ডাইরেক্ট, সেটা হচ্ছে ω² x ইউজ করব,
যেটা ইজিক্যাল টু 29.6। বা দিয়ে আমরা বলতে পারি যে ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু হবে এক্সটা তলায় চলে যাবে, মানে 29.6 বাই হয়ে গেল এক্স। বা দিয়ে আমরা বলতে পারি ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু দাঁড়াবে 29.6 বাই এই যে এক্সের মানটা 3, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 3। তাহলে এটাকে যদি আমরা সলভ করি মোটামুটি আমাদের ক্যালকুলেটারে মেরে দেখো তো কত আসে। ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু যেটা আসবে 29.6 ক্যালকুলেটারে মারছি, 0.867 এরকম একটা আসছে, 867 মতো আসছে। আচ্ছা, এটাকে যদি রুট করি, রুট হবে 3.141, ঠিক আছে, 3.141 মতন আসছে রুট করার পর, ঠিক আছে। প্লাস মাইনাসটা অ্যাভয়েড করছি আপাতত, ঠিক আছে। 3.141 এটা আসবে উত্তর, ঠিক আছে। আমাকে কি বার করতে দিয়েছে? আমাকে বার করতে দিয়েছে কণাটার দোলনকাল কত, মানে টিটা কত, ঠিক আছে। ভালো কথা, টি ইজিক্যাল টু আমরা জানি 2 পাই বাই হচ্ছে ওমেগা হয়, তাহলে টি এর জায়গাতে টি থাকলো, এটা হচ্ছে দোলনকাল, তাহলে 2 পাইটা 2 পাই রাখলাম, ঠিক আছে। ওমেগা মানে কত? ওমেগা মানে হচ্ছে এইটা 3.141, তাহলে এখানে বসাচ্ছি 3.141। তো যদি বসাই দেখো এখানে 2 পাই মারলাম শিফট টিপে, বাই ইজিক্যাল টু 2 আসবে, 2 সেকেন্ড আসবে, ঠিক আছে, 2 সেকেন্ড আসবে। তো এটা হচ্ছে অ্যান্সার, টি ইজিক্যাল টু 2 সেকেন্ড, ঠিক আছে। সরল দোল গতিযুক্ত বস্তুকণা রয়েছে যার দোলনকাল হচ্ছে 1.2 সেকেন্ড। তাহলে সাতের দাগের অঙ্কটা করছি। সরল দোল গতিযুক্ত বস্তুকণার যে পর্যায়কাল মানে টিটা বা দোলনকাল সেটা বলে দিয়েছে 1.2 সেকেন্ড, লিখলাম। আচ্ছা, পরের কথা কি বলছে? পরের কথা বলছে যে বিস্তার বলে দিচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে ক্যাপিটাল এ লিখলাম হচ্ছে 8 সেন্টিমিটার, বোঝা গেল এতটা অবধি, ঠিক আছে। তারপরে কি বলছে? বস্তুকণাটি যে কোনো বিন্দু থেকে 4 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে, ঠিক আছে। বস্তুকণাটি যে কোনো প্রান্তবিন্দু থেকে, প্রান্তবিন্দু বলা আছে, ভালো কথা। দেখো এবার বলছে যে বস্তুকণাটা এরকমভাবে কিন্তু নেই, এরমভাবে কিন্তু নেই, বস্তুকণাটা কি রয়েছে? প্রান্তবিন্দুতে রয়েছে, এরম জায়গাতে রয়েছে। এই প্রান্তবিন্দু থেকে এদিকে আসবে, প্রান্তবিন্দু থেকে এদিকে আসবে, প্রান্তবিন্দু থেকে 4 সেন্টিমিটার দূরত্বে, প্রান্তবিন্দু থেকে 4 সেন্টিমিটার দূরত্ব। আমি কিন্তু বলেছিলাম প্রান্তবিন্দু থেকে ডিস্টেন্স মেজার করবে না, তাহলে সবার আগে এক্সটাকে মেজার করতে হবে। প্রান্তবিন্দু থেকে কত দূরত্ব বলে দিয়েছে? প্রান্তবিন্দু থেকে যে দূরত্বটা, প্রান্তবিন্দু থেকে যে দূরত্বটা সেটা বলে দেওয়া আছে 4 সেন্টিমিটার, ঠিক আছে। এটা কোথা থেকে বলা আছে? এইখান থেকে এইদিকে ডিস্টেন্সটা বলা আছে 4 সেন্টিমিটার। তাহলে আমাকে ডিস্টেন্সটা মেজার করতে হবে, এখান থেকে এদিকের ডিস্টেন্সটা কত, মানে সাম্যাবস্থান থেকে ডিস্টেন্স কত। আচ্ছা, টোটাল বিস্তার কত দেওয়া? এখান থেকে এই টোটাল বিস্তারটা কত দেওয়া? এটা 8 দেওয়া আছে। তার মধ্যে এইটুকু পার্ট কত? 4 সেন্টিমিটার, তাহলে এটাও নিশ্চয়ই 4 সেন্টিমিটার হবে। 8 তার থেকে 4-এর বিয়োগ, তার মানে এটা 4 হবে। তার মানে এক্সের যে মানটা হবে সেটা হচ্ছে 8 - 4 ইজিক্যাল টু 4 সেন্টিমিটার। এখানে দেখে খুব ইজি মনে হচ্ছে যে 4 সেন্টিমিটার আছে, তো 8 থেকে 4 বিয়োগ করে 4 বসিয়ে দিলাম, অঙ্ক মিলে গেল। কিন্তু ভুল হয়ে যেত যদি এটা 3 বা 2 এরকম দেওয়া থাকতো, তাহলে কিন্তু 5 বা 6 এরকম উত্তর আসতো। কি বললাম বুঝতে পেরেছো? দেখো গোটাটা কত, গোটাটা অ্যাম্পলিটিউডটা 8 সেন্টিমিটার, প্রান্তবিন্দু থেকে 4 সেন্টিমিটার দূরত্বে, প্রান্ত থেকে 4 মানে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে বা যেটা মিন পজিশন সেখান থেকে কত দূরত্ব হচ্ছে 8, গোটাটা প্রান্ত থেকে 4, তার মানে এটা গোটাটা 8, তার মধ্যে এইটুকু 4, তাহলে এটা হবে গোটাটা 8 থেকে এই 4টার বিয়োগ, তার মানে এইটুকু পার্ট 4 হবে। তাহলে এক্সের জায়গাতে কত লিখবো? 4 সেন্টিমিটার লিখবো, বোঝা গেল? এবার বলছে যে প্রান্তবিন্দু থেকে সরলে তাহলে কত সময় নেবে। দেখো প্রান্তবিন্দু থেকে যখন সরবে না তখন আমরা এই ইকুয়েশনটা ইউজ করি, এই ইকুয়েশনটা দেখো না, প্রান্তবিন্দু থেকে হলে x = a cos ওমেগা টি ইউজ করা হয়। তাহলে চলো এটা ইউজ করি। তাহলে x = আমরা ইউজ করব a cos ওমেগা টি, এটা ইউজ করব। দেখো ওমেগার জায়গাতে আমরা ওমেগার ভ্যালুটা এখান থেকে দেখো, আমরা এখানে এর ভ্যালু জানি, এর ভ্যালু 8 আছে, জানি বসাতে পারবো। এক্স এর ভ্যালু 4 আছে, এখানে বসাতে পারবো। ওমেগার ভ্যালু কি জানি না, ওমেগার ভ্যালুটা ক্যালকুলেশন করে নেবো। দেখো আমরা টি = জানি হয় 2 পাই বাই হচ্ছে ওমেগা হয়, তাহলে আমরা ওমেগাটাকে যখনই এখানে পাঠাবো তাহলে এই টিটা নিচে চলে আসবে, তাহলে 2 পাই বাই ক্যাপিটাল টি হয়ে যাবে। ওমেগাটাকে এখানে পাঠালাম, টিটা নিচে আসবে, তাহলে ওমেগার জায়গাতে ওমেগা রাখলাম, 2 পাই এর জায়গায় 2 পাই রাখলাম, টি এর জায়গায় কত রাখবো? টি এর জায়গাতে রাখবো 1.2, তাহলে এখানে 1.2 রাখলাম, পয়েন্ট তুললাম, উপরে আসবে 10, 2 দিয়ে কাটবো এটাকে, তাহলে 2 দিয়ে কাটলে এটা আসবে 6, ঠিক আছে। তাহলে আসলো হচ্ছে 6 আর ওপরে আসলো 10, 2 দিয়ে আরেকবার কাটি, ওপরে আসবে 5, নিচে আসবে 3, তাহলে আলটিমেটলি ওমেগার যে ভ্যালুটা আসছে সেটা আসছে 5 পাই বাই 3। তাহলে এটা এখানে এনে বসাবো, ফ্রেশ করে লিখে নিও এখানে, ঠিক আছে। তাহলে এক্স এর জায়গাতে কত বসাচ্ছি? দেখো এক্স এর জায়গাতে বসাচ্ছি হচ্ছে 4, তাহলে 4 বসালাম ইকুয়াল টু এর ভ্যালু কত? 8, তাহলে 8 বসালাম, কসের জায়গাতে কস বসালাম, ওমেগার জায়গাতে বসাবো 5 পাই বাই 3 বসাবো, তাহলে 5 পাই বাই 3 বসালাম। টি এর জায়গাতে টিটা জানি না, তাহলে টিটা টি এ রাখবো, 4 আর 8 কাটবো, তাহলে এখানে 2 থাকবে, এখানে 1 থাকবে, বা দিয়ে আমরা এই 1-এর তলায় 2টাকে নিয়ে যাবো, তাহলে 1/2 হয়ে যাবে, এটা হয়ে যাবে cos 5
π/3t হয়ে যাবে। হাফ মানে কসের কত ডিগ্রির ভ্যালু? হাফ মানে হচ্ছে এটা হচ্ছে কসের π/6 না কি π/3? π/3, তাই তো? 60 ডিগ্রি ভ্যালু হয় হাফ, cos π/3 হবে, ইকুয়াল টু কত হচ্ছে? cos অফ 5π হচ্ছে 3 ইকুয়াল টু টি দাঁড়াচ্ছে। এখান থেকে cos আর এখান থেকে cos তুলে দিচ্ছি, ঠিক আছে? দু জায়গা থেকে cos আমি কি করছি? তুলে দিচ্ছি। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে π/3 ইকুয়াল টু দাঁড়াচ্ছে 5π/3 ইন্টু টি দাঁড়াচ্ছে। দেখো এখানের পাই কেটে দিলাম, নিচের 3 কেটে দিলাম, এখানে থাকলো 1। তাহলে এই 5টা 1-এর তলায় ঢুকিয়ে দিলাম, তাহলে এটা আসবে যেটা 1/5 ইকুয়াল টু আসবে হচ্ছে টি। 1কে 5 দিয়ে ভাগ করে দেখবে তোমরা যেটা পাবে টি এর মান, সেটা হচ্ছে 1কে 5 দিয়ে ভাগ করে নিজেরা দেখে নিও, ক্যালকুলেটারে মেরে হলেও দেখে নিও, উত্তর আসবে 0.2 সেকেন্ড আসবে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে স্মল টি এর মান, 0.2 সেকেন্ড। যখনই প্রান্তবিন্দু থেকে বলবে তখন আমরা x a cos ওমেগা টি দিয়ে করবো, প্রান্তবিন্দু থেকে বললে। তাহলে x a cos ওমেগা টি বসিয়ে করলাম। ওমেগার জায়গাতে আমরা কি করলাম? ওমেগাটা ক্যালকুলেশন করেছি, সেম ফর্মুলা বারবার ইউজ করছি, মুখস্থ হয়ে যাওয়া উচিত। t = 2π/ওমেগা দিয়ে ওমেগা ক্যালকুলেশন করেছি, ওমেগার মানটা এনে এখানে বসিয়েছি, বসিয়ে সলভ করেছি, তো এর মান বেরিয়ে গেছে, কিচ্ছু নেই অঙ্কতে, একদম ইজি অঙ্ক। পর্যায়কাল 2 সেকেন্ড, মানে যে ক্যাপিটাল টিটা যে পর্যায়কালটা এটা হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে? বসালাম। আচ্ছা, বলছে বিস্তার হচ্ছে 5 সেন্টিমিটার, মানে ক্যাপিটাল এ বলে দিয়েছে হচ্ছে কত? 5 সেন্টিমিটার বলে দিয়েছে, ভালো কথা, ইউজ করলাম। আর কি বলছে? বলছে সাম্যাবস্থা থেকে সরণ হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে x = কত বলে দেওয়া আছে? 3 সেন্টিমিটার বলে দেওয়া আছে, ঠিক আছে? বলছে তাহলে তার গতিবেগ এবং ত্বরণ কত হবে? গতিবেগ আর ত্বরণ দুটোই বেরিয়ে যাবে। দেখো ত্বরণ মানে a = হয় ω²x, ঠিক আছে? আমরা এখানে কিন্তু নেগেটিভটা নিচ্ছি না, আমি বলেছি বারবার মড ভ্যালু ইউজ করতে, মড ভ্যালুটা ইউজ করছি, ওই না নেগেটিভ ω²x নিচ্ছি না, শুধু ω²x নিয়ে কাজ করব, ঠিক আছে? তাহলে এখানে এর জায়গাতে এ লিখলাম, ওমেগা মানে হচ্ছে তোমার জানি না, তাই তো? আচ্ছা, ওমেগা তো জানি না, ভালো কথা, কিন্তু আমরা এটা তো জানি যে টি যদি জানা থাকে তাহলে আমরা ওমেগা আরামসে বার করতে পারি। টি = হয় আমাদের 2π/ হচ্ছে ওমেগা হয়, ওমেগাটা এখানে পাঠালাম, টিটা নিচে পাঠালাম, তাহলে ওমেগা = দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে 2π/T দাঁড়াবে। এবার আমরা ওমেগার জায়গাতে ওমেগা রাখলাম, 2π এর জায়গায় পাই থাকলো, টি ক্যাপিটাল টি এর মান কত? 2, তাহলে এখানে 2 বসালাম, 2 কেটে গেল, পাই পড়ে থাকে, তাহলে ওমেগার যে মানটা দাঁড়ালো সেটা হচ্ছে শুধু পাই দাঁড়ালো। ওমেগার জায়গাতে পাই পুট করব, এক্স এর জায়গাতে 3 পুট করব। ওমেগার জায়গাতে পাই বসালাম, মাথায় স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, এক্স এর মান কত? এক্স এর মান 3, এখানে পুট করলাম, তাহলে একটু সলভ করলে ভালোবেসে, তাহলে এটা চলে আসবে a = 3π²। এই 3π²টাই হচ্ছে ত্বরণের মান, এত সেন্টিমিটার পার হচ্ছে সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এটা মান হয়ে গেল, এতটা দিয়ে বুঝতে পারলে এটা হচ্ছে ত্বরণ বেরোলো। আর কি বার করতে দিচ্ছে? গতিবেগ কত, ভালো কথা। তো গতিবেগের ইকুয়েশন আমরা জানি v = ω√a² হচ্ছে x²। আমি আবারও বলছি এখানে প্লাস মাইনাস ইউজ করবো না, মড ভ্যালু নিয়ে কাজ করবো আমরা, নেগেটিভ মানটা আমি অ্যাভয়েড করছি এখানে। তাহলে v এর মানটা কত হবে? v এর মান হবে ওমেগা বলতে কত? ওমেগা হচ্ছে পাই, তাহলে এখানে পাই পুট করলাম, √ ক্যাপিটাল এ মানে হচ্ছে বিস্তার কত? 5, তাহলে 5-এর এখানে স্কোয়ার বসালাম, -3, এখানে x মানে 3 হবে, কারণ এই যে x এর ভ্যালু 3 বলা আছে, তাহলে 3² তাহলে দেখো এখান থেকে যেটা v এর ভ্যালু যেটা বেরোবে ক্যালকুলেশন করে, সেটা একবারে বলছি, মন দিয়ে শুনবে। 5² মানে 25, 3² মানে 9, 25 থেকে 9-এর বিয়োগ হবে মানে 16 হবে, 16 যদি রুট করি মানে হচ্ছে 4 হবে, 4-এর সাথে পাইয়ের গুণ মানে হচ্ছে উত্তর কত আসবে? 4π আসবে একবারে, ঠিক আছে? তাহলে এত 4π সেন্টিমিটার পার আসবে হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? এই হয়ে গেল কাজ শেষ। তাহলে 4π সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে ভেলোসিটি বেরোলো, আর ত্বরণটা কত বেরোলো? 3π²। 8খানা অঙ্ক আমাদের শেষ। চলে আসবো হচ্ছে 9 নম্বর অঙ্ক আর 10 দাগের অঙ্কটা করবো। 9 দাগের অঙ্কটাতে বলছে সরল দোল গতিযুক্ত কণার দোলনকাল বলে দিয়েছে 1 সেকেন্ড। তাহলে 9 নম্বরের অঙ্কটাতে দোলনকাল মানে ক্যাপিটাল টি বলা আছে 1 সেকেন্ড, ঠিক আছে? দোলনকাল। আচ্ছা, কি বলছে? বিস্তার বলে দিয়েছে 4 সেন্টিমিটার, মানে ক্যাপিটাল এ যেটা সেটা বলে দেওয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার বলে দেওয়া আছে, ভালো কথা, লিখে রাখলাম। আমাকে কি বলছে? বলছে হচ্ছে প্রতিটি কণার সর্বোচ্চ বেগ কত হবে? সর্বোচ্চ বেগ, এইটাই হচ্ছে দারুণ কোশ্চেন। দেখো ভালো করে, ভি যেটা সেটা আমরা নর্মালি জানি হয় ω√a² হচ্ছে x²। দেখো ভালো করে শুনবে জিনিসটা, ধরো এটা হচ্ছে একটা সরল দোলক ঝুলাচ্ছ, এরমভাবে ঝুলছে, যখনই এখান থেকে রিলিজ করো, যখনই এখান থেকে রিলিজ করো সেই মুমেন্টে তোমার বেগটা সর্বোচ্চ হয়। আমি পড়িয়েছিলাম ভিডিও শুরুতে, এইখান থেকে যে মুমেন্টে রিলিজ করে সেই মুমেন্টে ভেলোসিটিটা ম্যাক্সিমাম হয়, এইখানটাতে আমরা ভেলোসিটিটা ম্যাক্সিমাম পাই। আর যখন ভেলোসিটি আমরা ম্যাক্সিমাম পাই তখন আমাদের সরণ কত হয়? এই জায়গা থেকে যখন সবে রিলিজ করছে ওই জায়গাতে যে এক্সট্রা সেটা হচ্ছে 0 হয়। তাহলে ভেলোসিটি ম্যাক্সিমাম পেতে হলে সরণ কত হতে হবে? 0 হতে হবে, বোঝা গেল? তাহলে এখানে এক্সের জায়গাতে 0 পুট করলেই আমাদের ভি ম্যাক্স বেরিয়ে যাবে।
তাহলে ভি ম্যাক্স পাওয়ার জন্য আমরা ওমেগার জায়গায় ওমেগা রাখবো, রুট ওভার এ স্কোয়ারের জায়গাতে এ স্কোয়ার রাখবো, কিন্তু এক্সের জায়গাতে কত পুট করব, 0 পুট করব, 0 স্কোয়ার। তাহলে এটা যেটা বেরোবে ভি ম্যাক্সের ভ্যালু সেটা হচ্ছে ওমেগা, আর এ স্কোয়ার তার থেকে 0 বাদ যাচ্ছে মানে কিছুই থাকবে না, স্কোয়ারই থাকবে। তার যদি রুট করি তাহলে একবারে উত্তর বেরোবে ওমেগা বেরোবে, এ বেরোবে। তাহলে ভি ম্যাক্স ইজ ইকাল টু বেরোবে ওমেগা এ। এবার দেখো আমরা জানি যে টি ইজ ইকাল টু কী হয় আমাদের, এটা কারণে সাইডে করছি, টি ইজ ইকাল টু হয় 2 পাই বাই হচ্ছে ওমেগা হয়। তাহলে ওমেগাটাকে এখানে পাঠালাম, টিটা নিচে নামালাম, তাহলে ওমেগা ইজ ইকাল টু দাঁড়াবে 2 পাই বাই বেরোবে হচ্ছে টি। ঠিক আছে, তাহলে দেখো আমরা সাইডে ক্যালকুলেশন করছি, এখানে ওমেগার জায়গায় ওমেগা থাকলো, 2 পাই এর জায়গায় 2 পাই থাকলো, টি ক্যাপিটাল টি মানে পর্যায়কাল, যেটা হচ্ছে কত 1, তাহলে এখানে 1 পুট করলাম, এখানে 1 পুট করলাম, তাহলে ওমেগার মান কত দাঁড়াচ্ছে, ওমেগার মান দাঁড়াচ্ছে 2 পাই দাঁড়াচ্ছে, বোঝা গেল। তো এখানে 2 পাই বসাচ্ছি, তাহলে ভি ম্যাক্স যেটা বেরোবে সেটা হচ্ছে ওমেগার জায়গায় 2 পাই বসালাম, এর মান, এ মানে অ্যাম্পলিটিউড, যেটা কত 4 বলা আছে, তাহলে এখানে ইন্টু 4 পুট করলাম, তাহলে ভি ম্যাক্স যেটা দাঁড়াবে সেটা কত দাঁড়াবে বলো তো, সেটা দাঁড়াবে হচ্ছে 8 পাই দাঁড়াবে। ঠিক আছে, এই হয়ে গেল অ্যান্সার, 8 পাই হচ্ছে 8 পাই সেন্টিমিটার পার সেকেন্ড, যেটা থাকবে এখানে লিখে দেবে সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন কি দিয়েছে, সর্বোচ্চ ত্বরণ। ভালো কথা, সর্বোচ্চ ত্বরণের ইকুয়েশন আমরা জানি এ ম্যাক্স হচ্ছে ওমেগা স্কোয়ারে, তাহলে ডাইরেক্ট এখানে ইউজ করছি এ ম্যাক্স ইজ ইকাল টু হচ্ছে আমরা জানি ওমেগা স্কোয়ার এ হয়, তাহলে এ ম্যাক্স ইজ ইকাল টু কত হবে বলো তো, ওমেগা, ওমেগা বলতে কত 2 পাই, তাহলে এখানে বসাচ্ছি 2 পাই তার হচ্ছে হোল স্কোয়ার ইন্টু এ, এ মানে হচ্ছে অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউড কত 4, তাহলে এখানে বসালাম হচ্ছে 4। দেখো 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর এখানে আর একটা 4 আছে, টোটাল হচ্ছে 16 হবে, আর তার সাথে পাই স্কোয়ার, তাহলে এ ম্যাক্সের মান যেটা দাঁড়াবে সেটা দাঁড়াবে হচ্ছে 16 পাই স্কোয়ার, গুণ করে দেখে নাও বাচ্চাদের মতন করে। ঠিক আছে, 16 পাই, এটা 16 পাই স্কোয়ার। ঠিক আছে, তার মানে এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে তোমার এ ম্যাক্সের ভ্যালু। ঠিক আছে, বুঝতে পারা গেছে, এটা হচ্ছে ভেলোসিটির ভ্যালু, এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশনের ভ্যালু 16 পাই স্কোয়ার। ঠিক আছে, চলে আসবো হচ্ছে 10 নম্বর অঙ্কটাতে, যেটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট অঙ্ক। পরের অঙ্কটাতে কি বলছে, সরল দোল গতিযুক্ত কোনো কণার সর্বোচ্চ বেগ বলে দিয়েছে পাই। ঠিক আছে, তার মানে ভি ম্যাক্স যেটা বা ভি এম দিয়ে লিখছে ওরা, এটাকে বলে দিয়েছে ওরা কত, পাই বলে দিয়েছে। একটু আগে আমরা একটা জিনিস দেখেছি যে ভি ম্যাক্স যখনই বার করতে হয় তখন এটা হয় ওমেগা এ হয়, ওমেগা এ ইজ ইকাল টু পাই বলা আছে। আর একটা ইকুয়েশন দেওয়া আছে, কি দেওয়া আছে, বলা আছে যে সর্বোচ্চ যে ত্বরণ সেটা বলা আছে পাই স্কোয়ার, মানে এ ম্যাক্স যেটা সেটা বলা আছে কত, পাই স্কোয়ার বলা আছে। তাহলে এ ম্যাক্স ইকুয়াল টু আমরা জানি সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার এ হয়, যেটা তাকে এখানে লিখেও রেখেছি, এ ম্যাক্স ইজ ইকাল টু ওমেগা স্কোয়ার এ, আর ভি ম্যাক্স সমান জানবে শুধু ওমেগা এ, এটা মনে রাখবে। তাহলে এটা ইজ ইকাল টু কত, এটা ইজ ইকাল টু হচ্ছে পাই স্কোয়ার, বোঝা গেল এতটা অবধি। এবার ইকুয়েশনে কি বলছে, কোয়েশ্চেনে বার করতে কি দিয়েছে, পর্যায়কাল আর হচ্ছে তোমার হচ্ছে ইসেটা বার করতে দিয়েছে, দোলনকাল আর হচ্ছে বিস্তার বার করতে দিয়েছে। বিস্তার মানে ক্যাপিটালে বার করতে হবে, আর দোলনকাল বার করতে হবে। একটা কাজ করছি, এই যে জিনিসটাকে একটুখানি সুন্দর করে লিখছি, দেখো তো এরমভাবে লিখতে পারি কিনা এটাকে, ওমেগা স্কোয়ার এটাকে এরম লিখতে পারি, ওমেগা ইন্টু ওমেগা এ, ঠিক আছে, ইন্টু হচ্ছে পাই স্কোয়ার। দেখো ওমেগা স্কোয়ার ছিল মানে দুটো ওমেগার গুণ ছিল, তো এখানে একটা ওমেগা রেখেছি, এখানে একটা ওমেগা রেখেছি, এ যেরকম ছিল সেরকম রেখেছি, অসুবিধা কিছু নেই। এই ওমেগা এর মানটা কত, ওমেগা এর মান হচ্ছে পাই, এখানে পুট করব। তাহলে দেখো এটাকে এরকম লিখতে পারি, ওমেগা ইন্টু পাই ইকুয়াল টু পাই তার স্কোয়ার, পাই আর পাই স্কোয়ার কেটে গেল, মানে একটা পাই থাকলো। তার মানে এখান থেকে যেটা ওমেগার মান দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে হচ্ছে পাই। ঠিক আছে, বোঝা গেল তোর অবধি। কোয়েশ্চেনে বলছে দোলনকাল, মানে ক্যাপিটাল টি বার করতে হবে, টি ইজ ইকাল টু আমরা জানি হয় 2 পাই বাই হচ্ছে ওমেগা, তাহলে টি ইজ ইকাল টু যেটা দাঁড়াবে 2 পাই এর জায়গায় 2 পাই, আর ওমেগার মান কত, ওমেগার মান হচ্ছে পাই, এখানে পাই পুট করলাম, পাই পাই কেটে দিলাম, তাহলে টি ইজ ইকাল টু আসলো 2 সেকেন্ড, এটা হচ্ছে পর্যায়কাল বা টাইম পিরিয়ডের ভ্যালু দাঁড়ালো। আর কি বার করতে দিয়েছে, বিস্তার বার করতে দিয়েছে, তো ভালো কথা, বিস্তারিত তো কিছুই নেই, আমরা এইটা 1 নম্বর সমীকরণটাকে ইউজ করব। তাহলে ওমেগা এ ইজ ইকাল টু আমরা দেখতে পেয়েছি পাই হয়েছে, ওমেগার মান কত পাই, এখানে পুট করি সেটা, তাহলে এখানে পাই ইন্টু হচ্ছে এ ইজ ইকাল টু হলো পাই, এই পাই কেটে গেল, এখানে 1 থাকলো, তার মানে এ বা অ্যাম্পলিটিউড যেটা বেরোলো সেটা 1 বেরোলো, কাজ শেষ। ঠিক আছে, অ্যাম্পলিটিউড 1 আর টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকের ভিডিওর মোটামুটি সব অঙ্ক আমরা করিয়ে দিলাম। ঠিক আছে, আর বাকি যে অঙ্কগুলো থাকছে 11 দাগ থেকে সেটা আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে ভিডিওতে এতটাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে 11 দাগের অঙ্ক থেকে।